8 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে ফুলসজ্জার খাটে বসে আছে জায়ান। বাচ্চা মেয়েটা পুতুল দিয়ে খেলা করছে আর একটু পর পর জায়ানের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। জায়ানের যা দেখে বিরক্ত হয়, ভীষণ রাগও হচ্ছে তার। জায়ানের বয়স এখন 15 বছর আর তার বইয়ের বৎসর 8 বছর। বাচ্চা মেয়েটার নাম আনায়া, সবাই ওকে ভালোবেসে অনু বলে ডাকে। অনু পুতুল খেলা করছে, চারপাশ সুন্দর ফুল দ্বারা সাজ্জিত রুমেই বসে আছে। রুমটা তার জন্য নতুন, কিন্তু রুমটা ভীষণ সুন্দর পরিপাটি করে সাজানো। বিছানার এক পাশে বসে আছে জায়ান, তার ভীষণ রাগ হচ্ছে। আর অনু সামগ্রী বিছানায় জুড়ে বসে পুতুল খেলছে। তার হাতে দুটো পুতুল, একটা বর আর অন্যটি কোণে। অনুর হাতে থাকা বর পুতুল একদম জায়ানের মতো দেখতে, আর অন্য বউ পুতুল তার মতো দেখতে। জায়ানকে এমন চুপচাপ বসে থাকতে দেখে অনু তার কাছে এগিয়ে যায়, বাচ্চাদের মতো করে বলে ওঠে, বর ভাইয়া তুমি কি আমার সাথে পুতুল খেলবে? আমার একা একা খেলতে ভালো লাগছে না, চলো না বউ পুতুল আর বর পুতুলের বিয়ে দেই, যেমন করে আমাদের বিয়ে হয়েছে। অনুর কথা শুনে জায়ানের রাগটা আরো বেড়ে যায়। তার এখন ইচ্ছে করছে এই মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু জায়ান বাচ্চাদের গায়ে হাত তোলেন না। জায়ান রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলে, আমি কি তোমার মতো বাচ্চা যে খেলবো? আর যদি খেলতে ভালো না লাগে তবে রুম থেকে বের হয়ে যাও। কি ইডিয়েট বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, ননসেন্স। জায়ান কথাটি ধমকের সুরে বলে, যা শুনে অনু ভয় পেয়ে যায় আর ভীষণ অভিমানও করে জায়ানের উপর। অনু গাল ফুলিয়ে চলে যায় তার পুতুলের কাছে। জায়ান আবারও বিরক্ত নিয়ে বিছানায় বসে থাকে। অনু পুতুল দিয়ে খেলা করছে। অনু বর আর বউ পুতুলের সাথে কথা বলছে। জায়ান ওর কথা শুনে বিরক্ত হয়ে বিছানায় থাকা পুতুলটি মেঝেতে ছুঁড়ে মারে। পুতুল মাটির তৈরি থাকায় তা মেঝেতে পড়ে ভেঙে যায়। অনু বিছানা থেকে মাটিতে নেমে আসে, তার পুতুল ভেঙে গিয়েছে বলে কান্না করে দেয়। অনু জোরে জোরে কান্না করে। জায়ান একবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় অনুর সামনে গিয়ে বলে, এই মেয়ে চুপ থাকো, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। আই সে স্টপ ইট। জায়ানের এমন ধমক শুনে অনু রেগে যায়। এক তো তার পুতুল ভেঙে দিয়েছে, আবার তাকে বকা দিচ্ছে। অনু একবার জায়ানের কাছে যায়, এরপর তার কুটুস কাটুস দাঁত দিয়ে জায়ানের হাতে জোরে কামড় দিয়ে দেয়। জায়ান ব্যথায় আর্তনাদ করে ওঠে। রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে দেখে অনু কামড় দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। জায়ান ওর পিছনে যায়, অনুর হাত শক্ত করে ধরে বসে। এরপর বলে, এই ফাজিল মেয়ে, আমারে তুমি কামড় দিলে কেন? দেখো কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে, এখন তোমাকেও আমি কামড় দিয়ে রক্ত বের করে ফেলবো। অনু ভয় পায় আর বলে, তুমি আমার খেলনা ভেঙে ফেলেছ আর আমাকে বকা দিয়েছ, এই জন্য কামড় দিয়েছি। অনুর দাঁত অনেক স্ট্রং, যার জন্য রক্ত বের হয়ে গেছে। জায়ান রাগে চোখে বলে, আমাকে কামড় দাও তাই না? এইবার আমিও কামড় দিব তোমায়। আর জায়ানের দাঁত প্রচুর স্ট্রং, যার জন্য রক্ত বের হবে তোমার হাত থেকে। জায়ান কথাটা বলে কামড় দেওয়ার জন্য অনুর হাত ধরে তার মুখে নেয়, কিন্তু তার আগেই অনু চিৎকার করে কান্না শুরু করে দেয়। যা শুনে জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ ছুটে আসে। জুবাইদা বেগম হলেন অনুর পুপি আর জায়ানের সৎমা, আর ইমতিয়াজ আহমেদ হলেন অনুর পুপা আর জায়ানের বাবা। জুবাইদা বেগমের বড় ভাইয়ের মেয়ে হলো আনায়া অর্নিতা। কিছুদিন পূর্বে অ্যাক্সিডেন্টে তারা মারা যান। এরপর অনু তার পুপির বাসায় থাকে। মৃত্যুর পরে অনুর বাবার সকল সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী সে, যার কারণে মূলত জুবাইদা বেগম তাকে এই বাড়িতে রেখেছেন। জুবাইদা বেগমকে দেখে অনু ছুটে যায় তার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে তাকে। জুবাইদা বেগম দেখে অনু কান্না করছে, যা দেখে উনি জায়ানকে জিজ্ঞাসা করে, জায়ান কি হয়েছে অনুর, কান্না করছে কেন? তুমি কি ওকে কিছু বলেছ? অনু তোমার বউ হয়, ওর খেয়াল রাখা তোমার এখন কর্তব্য। জুবাইদা বেগমের কথা শুনে জায়ানের রাগ বেড়ে যায়। এই মহিলাকে সে সহ্য করত না। লুবি আর ভীষণ স্বার্থপর একজন মহিলা, যার কারণে তার মা আর বাবার ডিভোর্স হয়েছে, যিনি ষড়যন্ত্র করে তার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন। জায়ান বলে, আমার সামনে নাটক করবেন না একদম। আর বউ মাই ফুট, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এই বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছেন। বয়স কত হবে এই মেয়ের? পুতুল খেলার বয়সে ওর বিয়ে করিয়ে দিয়েছেন। মা বাবা মরা একজন এতিম মেয়ের সাথে এমন করতে বিবেকে বাঁধলো না আপনার? বাচ্চা মেয়েটার জীবন নষ্ট করে দিলেন আপনি। সম্পর্কে কি আপনি ওর পুপ্পি হন না শত্রু হন? জুবাইদা বেগমকে এমন অপমান করে কথা বলছে দেখে পাশে থাকা ইমতিয়াজ আহমেদ বলে ওঠেন, জায়ান উনি তোমার সম্পর্কে তোমার মা হয়, ভদ্র ভাষায় কথা বলো। ইমতিয়াজ আহমেদের কথা শুনে জায়ান ঘৃণ্যের দৃষ্টিতে তাকিয়ে বলে, যেই পুরুষ ঘরে বউ বাচ্চা রেখে অন্য নারীর সাথে পরকীয়া করে বেড়ায়, তার মতো এমন কাপুরুষের এত জোরে কথা বলা মানায় না।
বইয়ের রূপের মায়া থেকে বের হয়ে বাস্তবতায় ফিরে আসুন, তখনই বুঝবেন আপনার বউ ঠিক কতটাই নিকৃষ্ট মহিলা। জায়ানের এমন অপমান করা কথা শুনে জুবাইদা বেগম রেগে যায়। জায়ান ভদ্র ভাষায় কথা বলো, তুমি যদি আর একটাবার আমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু। জুবাইদা বেগমের কথা বলা শেষ করার আগে জায়ান বলে ওঠে, কি করবেন আপনি বলুন? বাড়ি থেকে বের করে দিবেন যেমন আমার মাকে দিয়েছেন? ভুলে যাবেন বাড়িটা কিন্তু আপনার না, আমার দাদার। আর দাদা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছেন। এখন যদি আপনি আমার সামনে আর একবার উঁচু গলায় কথা বলেন তবে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। জুবাইদা খানম কথাটি শুনে চুপ করে শান্ত গলায় বলে, অনু তোমার বউ হয়, 3 বার কবুল বলে বিয়ে করেছো ওকে তুমি, এখন ওর সাথে সংসার করতে হবে তোমার। জায়ান অনুর দিকে তাকিয়ে দেখে বাচ্চা মেয়েটার মুখ ভয়ে শুপচে গেছে। জায়ান বলে, 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায়, কিন্তু বউ হওয়া যায় না। সংসার করার জন্য ন্যূনতম বয়স দরকার হয়, মিউচারিটির দরকার হয়, স্বামী শব্দটা মানে বুঝতে হয়, যা এখন অনু বুঝে না। ওর এখন পড়াশোনা আর খেলাধুলা করার বয়স, আর আমার মাত্র 15 বছর বয়স। ওর দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার এখন নেই, তাই অনুর সাথে সংসার করা এখন আমার সম্ভব নয়। ইমতিয়াজ আহমেদ বলে, তাহলে তুমি এখন কি করতে চাও? জায়ান শান্ত হয়ে বলে, বিদেশে আমার মায়ের কাছে চলে যাব, এরপর যখন অনুর বয়স হবে তখন দেশে এসে ওকে নিয়ে যাব। জায়ান কথাটি বলে রুম থেকে বের হয়ে যাবে, তখন ইমতিয়াজ আহমেদ ওর হাত ধরে। ইমতিয়াজ আহমেদ বলে, তুমি কোথাও যাবে না জায়ান, তুমি আমার সন্তান, এই বাড়ির বংশধর। জায়ান হাতটি ছাড়িয়ে নিয়ে বলে, যখন অন্য নারীর সাথে রাতের পর রাত কাটিয়ে আসতেন তখন সন্তানের কথা চিন্তা হয়নি আপনার? আমার ভাবতেই ঘৃণা লাগে আপনি আমার বাবা আর আমি আপনার জন্ম। জায়ান কথাটি বলে রুম থেকে বের হয়ে যায়। জুবাইদা বেগম রাগী দাঁত কটমট করে অনুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চলে যায় রুম থেকে। অনু বাচ্চাদের মতো তাকিয়ে থাকে। ইমতিয়াজ আহমেদের বাচ্চা মেয়েটার জন্য খারাপ লাগছে। অনুর বাবা মারা যাওয়ার আগেরকার সমস্ত সম্পত্তি অনুর নামে লিখে দিয়ে গিয়েছেন। যখন অনুর বিয়ে হবে তখন অর্ধেক সম্পত্তির মালিক হবে, আর যখন তার বয়স 21 বছর হবে তখন আরো অর্ধেক সম্পত্তির মালিক হবে। মূলত অনুর বাবার এই উইলের কারণে জুবাইদা বেগম জোর করে জায়ানের সাথে তার বিয়ে দেয়, কারণ অনুর বিয়ের পরে সে অর্ধেক সম্পত্তির মালিক হবে। অনু এখন বাচ্চা, যার ফলে সে সকল ব্যবসা সহ সকল টাকা পয়সার হিসেব বুঝতে পারবে না, আর এই সুযোগ নিয়ে সকল টাকার অর্ধেক মালিক হয়ে যাবে জুবাইদা বেগম। অনু ইমতিয়াজ আহমেদের কাছে যায়, তার হাত শক্ত করে ধরে বলে, আমার একা রুমে থাকতে ভয় করে, আমার ছেড়ে যেও না। ইমতিয়াজ আহমেদ নিচু হয়ে বলে, যাব না। রুম থেকে বের হয়ে যায় জায়ান। দূরে গিয়ে তার হাতে থাকা ফোন দিয়ে তার মামাকে কল করে। কয়েক বছর আগে জায়ানের মা ফারহানা বেগম আর ইমতিয়াজ আহমেদের ডিভোর্স হয়েছে। ইমতিয়াজ আহমেদের তার বউ রেখে জুবাইদা বেগমের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরপরে ফলস্বরূপ ফারহানা বেগম উনি ডিভোর্স দেন আর জুবাইদা খানকে বিয়ে করেন। ফারহানা বেগম বিদেশে চলে যান। জায়ানকে উনি তার সাথে নিয়ে যেতে চান, কিন্তু ইমতিয়াজ আহমেদ যেতে দেয় না। জায়ানের মামা আশরাফ ফোন ধরে। জায়ান গম্ভীর কণ্ঠে বলে, মামা আমি সুইজারল্যান্ডে আসছি, কাল সকালে ফ্লাইট। আশরাফ সাহেব খুশি হয়ে যায়। উনি বলে, সত্যি জায়ান তুমি ফিরে আসবে? তোমার আম্মু তোমার জন্য অনেক কান্না করছে। সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে রুমে বসে থাকে, কিন্তু হঠাৎ করে তুমি চলে আসার সিদ্ধান্ত কেন নিলে? ইমতিয়াজ কি আসতে দেবে তোমায়? জায়ান তার মামাকে সব ঘটনা খুলে বলে। আশরাফ সাহেব বিশ্বাসই হচ্ছে না যে জুবাইদা বেগম এমন ঘৃণিত কাজ করতে পারেন। আশরাফ সাহেব বলেন, তুমি যদি চলে আসো তবে অনুর কি হবে? জুবাইদা খানম যদি ওর উপর অত্যাচার করে তখন অনুকে কি তোমার সাথে নিয়ে আসা যায় না? জায়ান মামার কথা শুনে হতাশ হয়ে বলে, না মামা, অনুর এই বাড়িতে থাকা জরুরি, আর অনুর 21 বছর বয়স হওয়া অবধি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না জুবাইদা খানম, কারণ অনুর সাথে যদি উনি খারাপ ব্যবহার করেন তবে অনুর সম্পত্তির অর্ধেক ভাগ কখনো লিখে দিবেন না। আশরাফ সাহেব কথাটি শুনে বুঝতে পারে, তবে কি তুমি অনুর সাথে কখনো সংসার করবে না জায়ান? ওর সাথে তোমার বিয়ে হয়েছে। জায়ানের চোখের সামনে অনুর মুখটা বেশি উঠে। সে বলে, অবশ্যই করব মামা, কিন্তু যখন অনুর বয়স 21 হবে তখনই আমি বিদেশ থেকে ফিরে আসব। এরপর জুবাইদা খানমের আসল রূপের বিষয় ওকে বলবো। যদি ও আমার সাথে সংসার করতে চায় তবে অবশ্যই করব, কিন্তু এখন আমার বিদেশে যাওয়া জরুরি। দাদা আমার নামে সম্পত্তি
লিখে দিয়েছেন, কিন্তু এখনো আমার বয়স 18 হয়নি। জুবাইদা বেগম যদি ষড়যন্ত্র করে কাগজপত্র পরিবর্তন করে দেয় বা কোনো জায়গায় আমার সাইন নিয়ে নেয় তবে সব নষ্ট হয়ে যাবে। আশরাফ সাহেব জায়ানের কথা শুনে সবটা বুঝতে পারে। উনি বলে, ওকে জায়ান, তুমি তবে কাল বিদেশে চলে এসো। জায়ান তার মায়ের কাছে অনু আর তার বিয়ের বিষয়টা লুকিয়ে রাখতে বলে, কারণ তার মা এখন কেমন রিয়াকশন করবে তা সেটা জানে না। যেহেতু অনু জুবাইদা খানমের ভাইয়ের মেয়ে, পরে ভবিষ্যতে ওনাকে বলবে ধীরে সুস্থে। জায়ান কথাটি বলে রুমে ফিরে আসে। অনু এতক্ষণে বিছানার কোণে দাঁড়িয়ে কান্না করছিল। জায়ান রুমে এসে দেখে অনু কান্না করছে, কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। যা দেখে জায়ানের ওর ওপর মায়া হয়। মা বাবা মারা যাওয়ার এতিম মেয়েটার এখন কেউ নেই। মা বাবার ভালোবাসা না পাওয়ার কষ্ট হয়তো জায়ান কিছুটা বুঝতে পারে। জায়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, এরপর এগিয়ে যায় অনুর কাছে। জায়ান হাসি মুখে অনুর কাছে যায় আর বলে, কি হয়েছে তোমার অনু? পুতুল খেলা রেখে কান্না করছো কেন? খেলা করবে না? অনু বাচ্চাদের মতো অভিমানী সুরে বলে ওঠে, তুমি আমার খেলনা ভেঙে দিয়েছো কেন? এখন আমি কি করে খেলবো? জায়ান তার ভুলটা বুঝতে পারে। তখন রাগের মাথায় এমনটা করা উচিত হয় নাই। জায়ান বলে, আচ্ছা সরি। এই দেখো জায়ান কানে ধরেছে। অনুর খেলনা ভাঙ্গা তার উচিত হয় নাই। অনুর কি আর খেলনা নেই? অনুর আরো অনেক খেলনা আছে, কিন্তু অনু একা একা খেলতে ভালো লাগে না। জায়ানের কথাটি শুনে বলে, আচ্ছা অনু খেলনা নিয়ে আসুক তার বড় ভাইয়া, তার সাথে খেলবে। অনু কথাটি শুনে খুশি হয়ে যায়। এরপর অন্য ঘর থেকে তার খেলনা নিয়ে আসে। অনুর সাথে জায়ানও খেলতে থাকে। এমন বাচ্চা মেয়েটার জীবন নষ্ট করে দেওয়ার কারণ জুবাইদা খানমের উপর রাগ হচ্ছে জায়ানের। অনু বর বউ খেলছে আর জায়ান তার দিকে তাকিয়ে আছে। অনুর খেলনার মাঝে জায়ান বিছানা ছেড়ে নেমে যায়। এরপর আলমারি থেকে ডায়মন্ডের লকেট বের করে অনুর কাছে নিয়ে যায়। অনুর খেলনার মাঝে জায়ান ডাক দেয়, অনু। অনু খেলনার মাঝে জায়ানের ডাক শুনে তার দিকে তাকিয়ে তার দিকে ফিরিয়ে তাকায়। জায়ান তার হাতে থাকা চেনটি অনুর গলায় পরিয়ে দেয়। অনু বাচ্চাদের মতোই জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। জায়ান মৃদু হেসে উত্তর দেয়, এটা তোমার গিফট। তোমার আর আমার বিয়ে উপলক্ষে তোমাকে গিফট দিলাম। এই চেনটা কিন্তু সবসময় তোমার গলায় রাখবে। আমি যখন বিদেশ থেকে আসব তখন যেন লকেটটা তোমার গলায় দেখতে পাই। অনু তার গলায় থাকা লকেটের উপর দৃষ্টি রাখে। এটা তার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু জায়ান বিদেশে চলে যাবে মানে? অনু বলে, বড় ভাইয়া তুমি বিদেশে চলে যাবে কেন? আমায় ছেড়ে কোথাও যাবে না তুমি। আমার একা থাকতে ভয় হয়। জায়ান অনুর হাত ধরে বলে, মাত্র কয়দিনের জন্যই যাব, এরপর ফিরে আসব। বিদেশ থেকে আসার সময় অনুর জন্য অনেক গিফট নিয়ে আসব, চকলেট, খেলনা সহ আরো অনেক জিনিস। এরপর এসে অনুকে নিয়ে যাব। সত্যি আমিও যাব বিদেশে? জায়ান হাসি মুখে বলে, অবশ্যই যাবে। অনু জায়ানের বউ হয়ে। বউকে একা রেখে কি জায়ান থাকতে পারবে? কখনো না। অনু কথাটি শুনে জায়ানকে খুশিতে জড়িয়ে ধরে। বিদেশে চলে যাবে, এরপর হয়তো 15-20 বছর তাদের আর দেখা হবে না। জুবাইদা খানম অনুর কোনো ক্ষতি করবে নাকি কথাটি ভেবে জায়ানের ভয় হয়। এত বছর দূরে থাকার পর অনু বড় হয়ে তাকে ভুলে যাবে না তো? জায়ানের ভয় বাড়ে, কিন্তু তবুও তাকে যেতে হবে অনুর থেকে দূরে। আর অন্যদিকে অনু তার বড় ভাইয়া চলে যাবে কথাটি ভেবে কষ্ট পায়, কিন্তু তার জন্য চকলেট, খেলনা নিয়ে আসবে ভেবে খুশি হয়। সকাল প্রায় 9টা। জায়ান তার ব্যাগপত্র রাতেই গুছিয়ে রেখেছে, কারণ তার ফ্লাইট খুব সকালে। জায়ানের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে আছে অনু। ঘুম থেকে উঠে অনুর এমন নিষ্পাপ মুখ দেখে জায়ান মৃদু হাসে। অনুর মাথায় হাত রেখে জায়ান মাথায় আদুরে হাত ছোঁয়ায়। অনু গুটি সুটি মেরে আবারও ঘুমিয়ে পড়ে। জায়ান অল্প সময় অনুর মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর ঘড়িতে সকাল 9টা বাজে দেখে বিছানা ছেড়ে উঠে পড়ে। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে গোসল করে এসে অনুর সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। অনু এখনো ঘুমিয়ে রয়েছে। কাল সারা রাত জায়ান আর অনু গল্প করেছে। জায়ানের কাছে তার বাচ্চার বউটা কতই যে আবদার করছে আর বিদেশে গিয়ে তাকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলছে। জায়ান অনুর প্রতিটা কথা খুব মনোযোগ সহকারে শুনছে, যদিও অনুর প্রতিটা কথা পুতুল আর খেলনা নিয়ে বলছে। এরপর শেষ রাতের দিকে অনু জায়ানের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়েছে। আলমারি থেকে জায়ান তার জামা কাপড় বের করে এরপর তা পরে নেয়, তার লাকেজ বের করে। এরপর রেডি হয়ে রুম থেকে বের হয়ে যায়। অনুকে আর ডাক দেয় না, কারণ সে জানে তার বাচ্চা বউ যদি একবার ঘুম থেকে উঠে পড়ে তবে তাকে কোথাও যেতে দেবে না। অনুকে যতই জায়ান চকলেট আর আইসক্রিমের লোভ দেখাক না কেন, অনু শুনবে না, বাচ্চাদের মতো কান্না করবে। আর জায়ান বিদেশে যাওয়ার আগে অনুর চোখে কান্না দেখতে চায় না। জায়ান রুম থেকে বের হয়ে নিচে আসে। জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ সকালের নাস্তা করছে এখন। জায়ানকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে উনি বলে, জায়ান তুমি নিচে এসে গেছো?
নাস্তা করে নাও। আর অনু কোথায়? ও ঘুম থেকে উঠে নাই? জুবাইদা বেগমের কথা শুনে জায়ান বিরক্ত হয়। তার বাবার সামনে জুবাইদা বেগমের নাটক যেন দ্বিগুণ বেড়ে যায়। জায়ান বলে অনু ঘুম থেকে উঠে নাই। জুবাইদা বেগমের এইবার চোখ যায় জায়ানের হাতে থাকা ব্যাগের দিকে। জুবাইদা বেগম বলে, জায়ান তোমার হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ তুমি? অনু যাবে না তোমার সাথে? জায়ান বিরক্ত হয় আরো। কাল রাতেই বলেছে সে বিদেশে যাচ্ছে, এখনই ভুলে গেলেন নাকি উনি? জায়ান বিরক্ত নিয়ে বলে, শুনছি মাথা গেলে নাকি মানুষের বুদ্ধি বাড়ে। আপনি সারাদিন আমার বাবার মাথায় চিবিয়ে খান, তবুও কি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পায় না? কাল রাতেই বলেছি আমি বিদেশে চলে যাব আমার মায়ের কাছে, শুনেননি আপনি? জায়ানের কথা শুনে জুবাইদা বেগম আর ইমতিয়াজ আহমেদ নাস্তার টেবিল থেকে উঠে পড়ে। জুবাইদা বেগম মনে করেছিলেন যে জায়ান কাল রাতে মিথ্যা হুমকি দিয়েছেন, কিন্তু এখন সে সত্যি সত্যি চলে যাবে ভাবতে পারে নাই। তবে তার সমস্ত সম্পত্তিও চলে যাবে। জুবাইদা বেগম কিছু বলতে যাবে এর আগে ইমতিয়াজ আহমেদ বলেন, জায়ান তুমি বিদেশে চলে যাবে মানে? এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি রেখে কোথাও যাবে? তুমি নিজের বাড়ি রেখে কোথায় যাবে? ইমতিয়াজ আহমেদের কথাটি রাগে সুরে বলল, কিন্তু জায়ান সেটা সাধারণভাবে নেয়। জায়ান বলে, শুনুন এই বাড়িটা আমার, কিন্তু এই বাড়ির মানুষ আমার প্রিয়জন নয়। সুইজারল্যান্ডে আমার মায়ের কাছে চলে যাচ্ছি আমি, এখন থেকে সেইখানে থাকবো। জায়ান কথাটি বলে লাগেজ নিয়ে বের হয়ে যাবে। তখনই জুবাইদা বেগম তার নেকা কান্না শুরু করে দেয়। জায়ান যা দেখে বিরক্ত হয়। জুবাইদা বেগম বলে, জায়ান তুমি আমার সাথে রাগ করে বিদেশে চলে যাচ্ছ তাই না? তুমি যদি চলে যাও আমি এই বাড়ি থেকে চলে যাব, ইমতিয়াজকে ডিভোর্স দিব। তুমি তোমার বাড়ি ছেড়ে যেও না, ইমতিয়াজ তোমায় ছাড়া থাকতে পারবে না, ওর কষ্ট হবে। জুবাইদা বেগমের নাকা কান্না শুনে ইমতিয়াজ আহমেদ তার কাছে যায়, তাকে সান্ত্বনা দেয়। যা দেখে জায়ান আরো বিরক্ত হয়। ইমতিয়াজ আহমেদ বইয়ের পক্ষ নিয়ে বলে, জায়ান তোমার মা দেখছো তোমার কত ভালোবাসে, তবুও তুমি তার সাথে এমন বাজে ব্যবহার করো। জুবাইদা তোমাকে অনেক ভালোবাসে। ইমতিয়াজ আহমেদের কথা শুনে জায়ান শুধু বলে, শুনুন আপনার বইয়ের নাটক দেখার মতো সময় আমার নাই, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, যেতে হবে আমায়। জায়ান কথাটি বলে বাড়ি ছেড়ে বের হয়ে যায়। জুবাইদা খানম জানে যদি জায়ান একবার বিদেশে চলে যায় তবে সে কখনো ফিরে আসবে না। তখন এই সম্পত্তির দলিলে সে জায়ানের সাইনও নিতে পারবেন না। জুবাইদা বেগম তার কান্না বন্ধ করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওপরে অনুর রুমে যায়। অনু ঘুমিয়ে রয়েছে। জুবাইদা বেগম তার রুমে গিয়ে বিছানা থেকে টেনে তুলে অনুকে। অনু চোখ খুলে পিটপিট করে তাকায়। অনু বলে, কি হয়েছে মাম্মা, এমন করে ঘুম থেকে তুললে কেন? জুবাইদা খানম অনুর কথা শুনে বলে, জায়ান বিদেশ চলে যাচ্ছে, যাও ওকে গিয়ে আটকানোর চেষ্টা করো। জায়ান বিদেশে চলে যাচ্ছে কথাটি ঘুমন্ত অনুর মাথায় তরক নাড়িয়ে দেয়। বিছানায় জায়ানকে খুঁজতে থাকে অনু, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। জায়ান বিদেশে চলে যাচ্ছে কিন্তু তার সাথে একবারও দেখাও করলো না। অনু বিছানা থেকে নেমে যায়, সাথে জুবাইদা খানমও আছে। অনু তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামে। ডাইনিং রুমে জায়ান নাই। জায়ান গাড়ির মধ্যে উঠে পড়েছে। একবার শেষবার তার বাড়ির দিকে তাকিয়ে দেখে, অনুকে দেখার চেষ্টা করে কিন্তু পায় না। বিদেশে যাওয়ার আগে তার বাচ্চা বউটার মুখ দেখার জন্য ইচ্ছে হচ্ছে তার, কিন্তু তা আর সম্ভব নয়। গাড়ি ছেড়ে দেয়। অনু বাড়ি থেকে বের হয়। গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে বলে, বড় ভাইয়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। বড় ভাইয়া যেও না আমায় একা রেখে। অনু ডাক শুনে জায়ান পিছনে তাকায়, একবার অনুকে দেখে নেয়। শেষবার আবারও কখনো দেখা হবে কিনা জানে না, কিন্তু জায়ানের দুর্বল হলে চলবে না, শক্ত থাকতে হবে। জায়ান বলে, ড্রাইভার গাড়ির গতি বাড়ান। ড্রাইভার গতি বাড়ায়। অনু গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে পড়ে যায় রাস্তায়। জায়ান অনুকে দেখে ওর তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। অনু শুধু বলতে থাকে, বড় ভাইয়া ফিরে এসো, আমায় রেখে যেও না, একা থাকতে ভয় হয়, আমার আইসক্রিম চকলেট কিচ্ছু চাই না, তুমি ফিরে আসো। জায়ানের গাড়ি এতক্ষণে দূরে চলে গেছে। অনুর ডাক শুনতে পায় না আর সে। 12 বছর পর জায়ান আর অনুর ঘটনা। সময় খুব দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে। প্রায় 12 বছর ধরে জায়ান সুইজারল্যান্ডে থাকে তার মামার বাসায়। সুইজারল্যান্ডে পড়াশোনা শেষ করে জায়ান এখন ব্যবসা করছে। শুরুতে আমজাদ শেখের ব্যবসায় যোগ করলেও বর্তমানে তার নিজের কোম্পানি রয়েছে। অল্প সময়ের মধ্যে তার খুবই সফলতা অর্জন করেছে। শহরের সবচেয়ে ধনী বিজনেসম্যানদের মধ্যে জায়ান একজন। 12 বছর আগে দেশ ছেড়ে চলে আসার পর আর কখনো দেশে ফিরে যায়নি জায়ান। অনুর সাথে বা পরিবারের অন্য কোনো সদস্যের সাথে যোগাযোগ করে নাই। সকলের থেকে দূরে সুইজারল্যান্ডে রয়েছে। যদিও জায়ানের বাচ্চা বউকে দেখার আগ্রহ হয় জায়ানের। এখন অনুর বয়স আনুমানিক 20 বছর। বাচ্চাদের মতো আচরণ এখন হয়তো সে আর করে না। এখন সে প্রাপ্তবয়স্ক নারী। জায়ানের বড্ড ইচ্ছে করে তার বউকে দেখতে, খুব শক্ত করে জড়িয়ে ধরতে। যতদিন যাচ্ছে অনুকে একবার দেখার বেকুলতা জায়ানকে বড্ড প্যারা দিচ্ছে। সকাল প্রায় 9:30। সুইজারল্যান্ডের মেরিটোস শহরে এখন উইন্টার সিজন চলে এসেছে। হালকা শীতের আমেজ সম্পূর্ণ শহরের রূপটা বদলে দিয়েছে।
নিজের বাসার বেডে শুয়ে আরাম করে ঘুমিয়ে রয়েছে জায়ান। তার সারা শরীরে চাদর জড়ানো। বাহির থেকে আসা মৃদু সূর্যের তাপ তার চোখ মুখে কুঁচকে যায়, কিন্তু চোখ খোলে না সে। বিছানায় উপ্ত হয়ে শুয়ে থাকে জায়ান। ঠিক তখনই ওর রুমের দরজা কড়া নাড়ে ফারহানা বেগম। ঘড়িতে প্রায় 9টা বাজে, কিন্তু জায়ানের ঘুম থেকে ওঠার খবর নাই। সারা রাত জেগে অফিসের কাজ করবে আর সকালে দেরি করে ঘুম থেকে উঠবে, এটাই এখন জায়ানের অভ্যাসে পরিণত হয়েছে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে জায়ান ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খোলে। ফারহানা বেগম বলে, জায়ান ঘুম থেকে উঠো, সকাল 9টা বাজে, অফিসে যাবে না তুমি জায়ান? মায়ের ডাক শুনে বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে সকাল 9টা বাজে দেখে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর ঘুমন্ত সুরে বলে, আম্মু তুমি যাও, খাবার রেডি করো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ফারহানা বেগম জায়ানের কণ্ঠ শুনে বুঝতে পারে জায়ান ঘুম থেকে উঠে পড়েছে, যার জন্য রান্নাঘরে যান। খাবার টেবিলে জায়ানের ফেভারিট ফুড সাজিয়ে রাখেন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে জায়ান রুমে আসে। এরপর কার্পেট থেকে ফর্মাল জামা কাপড় বের করে। প্রায় 5 মিনিট পর সময় ধরে রেডি হয়। আয়নায় নিজেকে দেখে মুস্কি হাসে। এরপর রুম থেকে বের হয়ে যায়। টেবিলের কাছে ফারহানা বেগম খাবার সাজিয়ে রাখছেন। জায়ান গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। জায়ান বলে, গুড মর্নিং আম্মু। ফারহানা বেগম ঘড়ির দিকে ইশারা করে বলে, সকাল 9টার সময় গুড মর্নিং। কতবার বলেছি এত লেট নাইটে কাজ করবে না। অধিক সময় ধরে রাত জেগে কাজ করলে শরীর অসুস্থ হয়ে পড়বে আর সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো না। ফারহানা বেগমের কথা শুনে জায়ান বাচ্চাদের মতো করে বলে, সরি আম্মু, অফিসের এত কাজ থাকে যে রাত জেগে তা শেষ করতে হয়। আর জায়ান সবসময় তার আম্মুর কথা শুনে চলে, কারণ জায়ান তার আম্মুকে অনেক ভালোবাসে। জায়ানের এমন বাচ্চাদের মতো কথা শুনে ফারহানা বেগম হেসে দেয়। এরপর বলে, জায়ান যদি তার আম্মুকে এতই ভালোবাসো তাহলে তার কথা শুনে বিয়ে করো না কেন? ঘরে বউ থাকলে আর আমাকে এত টেনশন করতে হতো না। বিয়ের কথা শুনে জায়ানের মুখ গম্ভীর হয়ে যায়। তার চোখের সামনে বেশি উঠে 12 বছর আগে অতীত। অনুর বাচ্চা মুখটা। জায়ান শান্ত হয়ে বলে, আম্মু বিয়ে করব, কিন্তু এখন না, আমার আরো কিছুদিন সময় দরকার। ফারহানা বেগম ছেলের কথা শুনে বলে, আর কত সময় দরকার তোমার জায়ান? এখন তোমার বয়স 26 বছর, আর কয়দিন পরে বুড়ো হয়ে যাবে, তখন কে তোমাকে বিয়ে করবে? আম্মু তোমার ছেলে বুড়ো হয়ে গেলেও সুদর্শন থাকবে। ফারহানা বেগমের প্রতিবন্ধী সুরে বলে ওঠে, এইসব মিথ্যা মিথ্যা অজুহাত দিয়ে আর লাভ হবে না। আর কয়দিন পরে তোমার চুল সাদা হয়ে যাবে, মুখে বয়সের ছাপ পড়ে যাবে, তখন তুমি বুড়ো হয়ে যাবে। আর সুইজারল্যান্ডের মেয়েরা বুড়ো ছেলেদের বিয়ে করে না। মায়ের কথা শুনে জায়ান মৃদু হাসি দিয়ে বলে, যে আমার ভাগ্যে আছে তার সাথে অবশ্যই আমার বিয়ে হবে। সে যত দূরে থাকুক না কেন, একদিন তার সাথে অবশ্যই আমার দেখা হবে। জায়ানের কথা শুনে ফারহানা বেগম বলে, তুমি যা বলো জায়ান, আমি কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে দেব। জায়ান টেবিলে বসে যায় আর হাসি মুখে বলে, আচ্ছা বিয়ে দিও, কিন্তু এখন খাবার দাও, প্রচুর খিদে লেগেছে আর অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। ফারহানা বেগম জায়ানকে খাবার দেয়। জায়ান খাবার খেয়ে অফিসে চলে যায়। পরিবার, অফিস, এখন এইটাই জায়ানের জীবন। অন্যদিকে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে অনু। চোখে তার কালো কাজল, কালো ডায়মন্ডের দুল, হাতে কাচের চুড়ি আর চোখে চশমা। অনুর বয়স এখন 20 বছর। ভার্সিটিতে পড়ে এখন সে। আজ অনুর পরীক্ষার রেজাল্ট দিবে। যদি অনু পাশ করে তবে তাকে বিদেশে পড়াশোনা করার অনুমতি দেওয়া হবে। ডাইনিং রুম থেকে জুবাইদা খানম অনেক সময় ধরে ডেকেই যাচ্ছে অনুকে। নিচ থেকে জুবাইদা খানমের ডাক শুনে তাড়াতাড়ি করে নিচে চলে যায় অনু। জুবাইদা খানম খাবার টেবিলে বসে আছেন, তার পাশে চেয়ারে ফাঁকা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে অনু, জুবাইদা খানমের পাশে চেয়ারে বসে। জুবাইদা খানম বলে, অনু কয়টা বাজে এখন? সারা রাত কি করো যে এত দেরি করে ঘুম থেকে উঠো? জুবাইদা খানমের কথা শুনে অনু আমতা আমতা করে উঠে। খুন? খুন মানে? তুমি কি খুন করো? অনু যে কি বলে ফেলেছে সে তা বুঝতেই পারে। অনু তাড়াহুড়ো করে বলে, না মানে পুপ্পি, কাল রাতে প্র্যাকটিক্যাল ছিল, যার জন্য তেলাপোকা, টিকটিকি এইসব পরীক্ষা করতে হচ্ছে, যার জন্য খুন শব্দটা বেরিয়েছে। অনুর কথা যে জুবাইদা খানম বিশ্বাস করে না তাও অনু জানে, তবুও সে কোনো কথা না বলে খাবার খাওয়া শেষ করে। জুবাইদা বেগম খাওয়ার মধ্যে রিমোট দিয়ে টিভি অন করেন। খবরের চ্যানেলে এখন খুনের নিউজ হচ্ছে। শহরের নারী পাচারকারী এক গ্রুপের সকল সদস্যকে কাল রাতে একজন খুন করেছেন। জুবাইদা খানম বলে, মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন করে খুন করতে পারে? এদের খুন না করে পুলিশে দিয়ে দিতে পারতো। অনু টিভির দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। এরপর জোয়ালি কণ্ঠে বলে ওঠে,
ওরা মানুষ না, জানোয়ার। এমন শয়তানদের আইন আদালতের কি শাস্তি দিবে? ওদের শুধু একটাই শাস্তি পাওয়ার যোগ্য, তা হলো মৃত্যু। অনুর এমন কণ্ঠ শুনে জুবাইদা বেগম অবাক হয়ে বলে, অনু তুমি কি করে জানলে যে ওরা খারাপ? আর তুমি না খুন, মৃত্যু, রক্তকে ভয় পাও? জুবাইদা খানমের কথা শুনে অনু থতমত খেয়ে যায়। এরপর সে শান্ত হয়ে যায় আর বলে, পপি আমি তো এমনিই বলেছিলাম, বইয়ে পড়েছি যারা নারীর অসম্মান করে তাদের অবশ্যই শাস্তি পাওয়ার দরকার। আর আমি রক্ত, খুন, মৃত্যু এইসব দেখে অনেক ভয় পাই। জুবাইদা খানম অন্যদিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকে। টেবিলে খাওয়া দাওয়া শেষ করে জুবাইদা খানম তার রুমে চলে যায় তৈরি হওয়ার জন্য। আর অন্যদিকে অনু খাওয়া শেষ করে ইমতিয়াজ আহমেদের রুমে যান। চৌধুরী বাড়ির এক রুমের কোনায় হুইল চেয়ারে বসে আছেন ইমতিয়াজ আহমেদ, যার হাত পা এখন অবশ। প্রায় 5 বছর আগে ইমতিয়াজ আহমেদের ব্রেন স্ট্রোক করেন, যার ফলে উনি স্বাভাবিক চলাফেরা করার শক্তি হারান। ইমতিয়াজ আহমেদের অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে জুবাইদা খানম ব্যবসার সমস্ত দায়িত্ব পালন করেন। জুবাইদা খানম আর ইমতিয়াজ আহমেদ এখন আলাদা রুমে থাকেন, কারণ ইমতিয়াজ আহমেদের সেবা যত্ন উনি করতে চান না। আর অসুস্থ ইমতিয়াজ আহমেদকে দেখে তার এখন ঘৃণা লাগে, কারণ অসুস্থর কারণে তার শরীরের অনেক পরিবর্তন এসেছে তার জন্য। হয়তো এখন ইমতিয়াজ আহমেদ বুঝতেই পারেন রূপ দেখে জুবাইদা খানমের প্রেমে পড়ে উনি ভুল করেছেন। তার স্ত্রী সন্তানকে ঠকিয়ে সে ভীষণ অন্যায় করেছেন, যার শাস্তি সর্বরূপ আসছে অচল। ইমতিয়াজ আহমেদ জানলার দিকে একমনে তাকিয়ে থাকেন। এমন সময় তার রুমে প্রবেশ করেন অনু। ছোটবেলা থেকে অনু তার বাবা বলতে ইমতিয়াজ আহমেদ কি জানেন, আর ইমতিয়াজ আহমেদই ও অনুকে অনেক ভালোবাসে। অনু রুমে প্রবেশ করে, এরপর ইমতিয়াজ আহমেদের কাছে এসে তার পায়ের কাছে বসে। অনু বলে, বাবাই খাবার খেয়েছো তুমি? অনুর কথায় জবাবে ইমতিয়াজ আহমেদ শান্ত থাকেন। তার কণ্ঠ থেকে কোনো শব্দই উচ্চারণ হয় না, কারণ ওনার শরীরের সাথে সাথে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন। অনু আর ইমতিয়াজ আহমেদের এমন নীরবতা দেখে দীর্ঘশ্বাস ফেললেন। এরপর কয়েক মিনিটে সে একা একা কথা বলে তার বাবাইয়ের সাথে, যা ইমতিয়াজ আহমেদ চুপচাপ শুনে যান। অনু ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। অনু ইমতিয়াজ আহমেদের হাত তার মাথার উপর রাখে আর বলে, বাবাই আজ আমার রেজাল্ট দিবে। যদি রেজাল্ট ভালো হয় তবে আমি সুইজারল্যান্ডে যাব পড়াশোনা করতে। তুমি আমার জন্য দোয়া করো। অনুর কণ্ঠে সুইজারল্যান্ডের কথা শুনে ইমতিয়াজ আহমেদের বুকটা কেঁপে ওঠে, কারণ সেইখানে জায়ান থাকে। যদি অনু সুইজারল্যান্ডে যায় তবে তার সাথে জায়ানের দেখা হবে। অনু কি পারবে জায়ানের রাগ ভাঙিয়ে তাকে এই দেশে ফিরিয়ে আনতে? ইমতিয়াজ আহমেদ মারা যাওয়ার আগে একবার তার স্ত্রী সন্তানের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ চায়। জায়ানকে কতদিন ধরে দেখে না, তাকে দেখতে চায় উনি। অনুর মাথায় শক্ত করে ধরে ইমতিয়াজ আহমেদ, যার মানে অনু বুঝতেই পারে। প্রায় 10 মিনিট পরে অনু ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায়। গাড়ি করে তার ভার্সিটিতে পৌঁছে যায়। অনু একবার গাড়ির ড্রাইভারের দিকে দেখে, এরপর সে তার ফোন হাতে নেয়। অনু একজনকে মেসেজ দেয় আর বলে, খুব তাড়াতাড়ি আমি সুইজারল্যান্ডে আসছি, এখন থেকে আমার সমস্ত কাজ সেইখানে হবে। অনুর মেসেজ সেন্ড করার পর তার জবাব আসে, ওকে ম্যাম, কাজ হয়ে যাবে। ওকে। অনু তার ফোন রেখে দেয়। অনু যখন তার ফোনে মেসেজ করছিল তখন ড্রাইভার তার দিকে তাকিয়েছিল। অনুর ফেস রিয়েকশনে একদম নর্মাল, যেন সে সাধারণে কথা বলছে ফোনে। আসলে ড্রাইভার জুবাইদা খানমের লোক, সে সবসময় অনুর উপর নজর রাখে। শুধু ড্রাইভার না, বাড়ির সকল কাজের লোকই জুবাইদা খানমের লোক, যাদের উনি অতিরিক্ত টাকা দেন অনুর উপর নজর রাখার জন্য। অনু জুবাইদা খানমের সব চালাকির কথা জানে, তাই সে সকলের সামনে ভীতু আর বোকা সাজার নাটক করে। অনু তার ফোন রেখে দেয়, এরপর শান্ত হয়ে গাড়িতে বসে পড়ে। জুবাইদা খানম এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় তার ফোনে তার ভাইয়ের কল আসে। জুবাইদা খানম কল রিসিভ করে আর বলে, জামান বলো, সুইজারল্যান্ডের সবকিছু ঠিক আছে। জায়ানের উপর কি তুমি সবসময় নজর রেখেছ? আপু তুমি টেনশন করো না, জায়ানের উপর আমার নজর সবসময় রয়েছে। কিন্তু এখন তোমার কথা বলো, অনুর বয়স 20 বছর হয়ে গেছে, ওর থেকে সমস্ত সম্পত্তি কখন লিখে নিবে তুমি? খুব শীঘ্রই অনুর সব সম্পত্তির মালিক হব আমি, কিন্তু এর জন্য কয়েকদিন সময় লাগবে। দলিলপত্র তৈরি করার সময় যদি একবার অনুসন্দেহ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। এর জন্য অনুকে কয়েকদিনের জন্য সুইজারল্যান্ডে পাঠিয়ে দিব আমি। জুবাইদা খানমের কথা শুনে জামান সাহেব বলে, কিন্তু এইখানে এসে যদি অনু জায়ানের সাথে দেখা হয় তখন কি হবে? জায়ান অনুকে সব সত্যি বলে দিবে, তখন অনু তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিবে না। জামান সাহেবের কথা শুনে জুবাইদা খানম হাসি মুখে বলে, অনু জায়ানকে চিনতে পারলেই তো ওর কথা শুনবে। অনুর জীবনে জায়ান নামের কোনো মানুষের অস্তিত্ব নেই। ছোটবেলার সকল স্মৃতি অনু অনেক আগেই ভুলে গিয়েছে।
জায়ান বলতে অনুর জীবনে এখন কেউ নেই। জুবাইদা খানম ছোটবেলা থেকে কাজের লোক দিয়ে অনুর খাবারে ওষুধ মিশিয়ে দিত, যার ফলে তার ছোটবেলার সমস্ত স্মৃতি মুছে গেছে। এখন জায়ানের তার বিয়ে হওয়া, জায়ানের বিদেশ চলে যাওয়ার সহ সকল স্মৃতি অনু ভুলে গেছে। তার জীবনে জায়ান বলতে কোনো পুরুষের নাম নাই। অনু গাড়িতে বসে আছে, তার হাত গলায় থাকা লকেটে টাচ করে। অনু একবার তার গলায় থাকা লকেটের দিকে ভালো করে দেখে, তার এই লকেটটা কে দিয়েছে তা সে জানে না, তবে ছোটবেলা থেকে তার পরনে এই লকেটটা রয়েছে। নিশ্চিত তার বাবা মা অন্য আপনজন তাকে দিয়েছে এটা। অনু লকেটে হাত রাখে আর মনে মনে বলে, সুইজারল্যান্ডে আমি আসছি খুব শীঘ্রই। অন্যদিকে সুইজারল্যান্ডে তার অফিসে বসে আছে জায়ান। আজ তার মিটিং রয়েছে, মূলত তার জন্য প্রস্তুত হচ্ছে সে। জায়ানের ম্যানেজার বা বন্ধু হলো ফারহান। সে এখন ফাইল হাতে দাঁড়িয়ে রয়েছে। ফারহান আজ মিটিং এর জন্য তৈরি করা সমস্ত ডিটেলস সহ ফাইল জায়ানের সামনে দেয়। জায়ান ফাইলটা দেখতে থাকে আর বলে, ফারহান তুই না বললি আমাদের নতুন পার্টনারের সাথে বিজনেসের ডিল হবে? তার কাছে কি কথা হয়েছে তোর? হয়েছে। ওই কোম্পানির এমডি কয়দিনের মধ্যে সুইজারল্যান্ডে আসবে, তখন ডিল হবে আমাদের। ফারহানের কথা শুনে জায়ান বলে, কি নাম ওই কোম্পানির এমডির? বসের নাম মনে হয় আনায়া খন্দকার। জায়ান ফাইল রেখে অবাক হয়ে বলে, আনায়া? সুইজারল্যান্ডের অফিসে ফাইল চেক করছে জায়ান। হঠাৎ করে তার বন্ধু ফারহানের কণ্ঠে আনায়া নাম শুনে থমকে যায়। আনায়া খন্দকার নামটা বাঙালি নাম। সুইজারল্যান্ডের এত বড় কোম্পানির মালিক একজন বাঙালি নারী, কথাটা শুনে অবাক হয়। আনায়াকে সকলে ভালোবেসে অনু বলে ডাকে। জায়ানও তাই জানে যে ওর নাম অনু। আনায়ার সম্পূর্ণ নাম সে জানে না, আর জানারও সুযোগ হয়ে উঠে নাই। জায়ান সামান্য ব্রু কুচকিয়ে বলে, আনায়া খন্দকার বংশ আর নাম শুনে বাঙালি আর মুসলিম মনে হচ্ছে। সুইজারল্যান্ডের কোনো বাঙালি নারী ব্যবসা আছে তা আগে জানা ছিল না। জায়ানের কথা শুনে ফারহান বলে, স্যার, আনায়া খন্দকার বাংলাদেশি, আর সুইজারল্যান্ডে ওনার বাবার ব্যবসা রয়েছে, যা এতদিন তার মামা দেখে রেখেছে, কিন্তু এখন থেকে উনি ব্যবসার সমস্ত দায়িত্ব পালন করবেন। আর আমাদের কোম্পানির সাথে তার নেক্সট একটি মিটিং রয়েছে, নতুন ডিল সাইন হবে। জায়ান আনায়ার কথা শুনে আগ্রহ বোধ করে তার সাথে দেখা করার, আর সামনের নেক্সট উইকে যেহেতু তার সাথে মিটিং রয়েছে তাহলে অবশ্যই দেখা হবে। তবে আনায়ার নামটা শুনে তার অনুর কথা মনে পড়ে যায়। জায়ান যতই চায় অনুর স্মৃতি থেকে দূরে থাকতে, ততই অনুর কথা তার মনে পড়ে। অনুর বাচ্চামি মাখা মুখটা একবার দেখার লোভ জাগে। জায়ান দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর আবারও কাজে মনোযোগ দেয়। ভার্সিটির গেটে গাড়ি এসে থামে অনুর। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে তার দরজা খুলে দেয়। অনু গাড়ি থেকে বের হয়, এরপর গেট দিয়ে ঢুকে ভার্সিটিতে। আজ ভার্সিটিতে অনেক শিক্ষার্থী রয়েছে, কারণ আজ পরীক্ষার রেজাল্ট দিবে। সকলের মুখে এখন চিন্তা আর ভয়ের ছাপ শুধু অনুর ছাড়া। অনু খুব শান্ত হয়ে তার রেজাল্টের অপেক্ষা করছে। তখনই তার কাছে আসে তার বান্ধবী রাইমা। রাইমা বলে, কি ব্যাপার অনু, রেজাল্টের জন্য অপেক্ষা করছ? রাইমার দিকে অনু মিষ্টি হাসি উপহার দেয়। তার স্কুল লাইফ ভার্সিটি লাইফের সে খুব একটা ভালো বন্ধু বানায় না। জুবাইদা বেগম তাকে অপরিচিত মানুষের সাথে কথা বলতে বা বন্ধু বানাতে নিষেধ করেছেন। আর অনুও ছোটবেলা থেকে খুব শান্ত আর কম কথা বলা পছন্দ করত, যার কারণে তার কোনো বন্ধু ছিল না। ভার্সিটিতে এসে শুধু রাইমার সাথে সে মাঝে মধ্যে কথা বলে। অনু বলে, রেজাল্ট দেখতে এসেছি। অনু আর রাইমার রেজাল্ট দেখার জন্য এগিয়ে যায় বোর্ডের দিকে। সকলের ভিড়ে অনু তার রেজাল্ট খুঁজে বের করে, আর তার নাম্বার ভার্সিটির সকলের থেকে বেশি, মানে সে স্কলারশিপ পেয়ে গেছে। অনু খুশিতে চোখের জল চলে আসে। তার স্বপ্ন পূরণ হয়েছে, এখন সে সুইজারল্যান্ডে যেতে পারবে। প্রায় 10 মিনিট পরে অনু আবারও অপরিচিত নাম্বারে কল দেয়। আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি সুইজারল্যান্ডে আসব। কাল থেকে নতুন কাজ শুরু হবে, সব রেডি করে রাখবে। অপরিচিত কণ্ঠের মানুষ বলে উঠে, ওকে ম্যাম। অনু ফোন রেখে দেয়। তার আজ ইচ্ছে করছে পার্টি করার, রেজাল্ট দেওয়ার খুশিতে। কিন্তু ভার্সিটির বাইরে গেটে ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে। যদি এখন অনু কোথাও যায় তবে উনি জুবাইদা খানমকে সব সত্যি বলে দিবেন। জুবাইদা খানম অফিসের জন্য বের হয়ে যায়। অনুর বাবার অফিস বর্তমানে জুবাইদা খানম সামলায়। অনুর বাবা সকল সম্পত্তি বর্তমান মালিক অনু হলেও সে কোনো দায়িত্ব পালন করেন না। জুবাইদা খানম তাকে সেটা করতে দেয় না। জুবাইদা খানম জানে অনু খুব ভীতু আর সহজ সরল মেয়ে, আর অনু তাকে অনেক ভালোবাসে। তার আসল রূপের বিষয় অনু কিছুই জানে না, কিন্তু 3 বছর আগে জুবাইদা খানমের আসল রূপের বিষয় অনু জেনে গেছে, যা তাকে ইমতিয়াজ আহমেদ বলেছেন।
ইমতিয়াজ আহমেদের অ্যাক্সিডেন্টের আগে অনুকে উনি সব বলেছেন, শুধু জায়ান আর তার বিয়ের বিষয় বলে নাই, কারণ জায়ানকে অনু কখনোই দেখে নাই। যদি জায়ান তার স্বামীর কথাটা অনু জানতো, তবে তার উপরে মানসিক অবস্থা কেমন হতো সে জানতো না। আর ভবিষ্যতে জায়ান দেশে ফিরে আসবে কিনা তাও উনি জানে না, যার জন্য ইমতিয়াজ আহমেদ সবসময় বলেছে অনুকে সুইজারল্যান্ডে যেতে, কিন্তু জুবাইদা খানম তাকে সেইখানে যেতে দেয় না। জুবাইদা খানম সবসময় অনুকে তার হাতের মুঠে রাখতে চেয়েছেন, কিন্তু হঠাৎ করে কয়দিন আগে উনি বলে যে অনুকে সুইজারল্যান্ডে যাবে, অনু সুইজারল্যান্ডে যাবে তার পরীক্ষা শেষ হলে। এর পেছনে আসল চক্র অনু জানে, কিন্তু তবুও চুপচাপ সব মেনে নিয়েছে, কারণ তার উদ্দেশ্য সুইজারল্যান্ডে যাওয়ার। চৌধুরী বাড়ির বরাদ্দকৃত রুমে অবস্থান করছে অনু। উপর হয়ে শরীর ছেড়ে দিয়ে শুয়ে রয়েছে সে। ফ্যানের বাতাস তার শরীর জুড়ে যাচ্ছে, যা সে উপভোগ করছে। অনু তার অতীতের কথা কিছুই মনে নাই, তার মা বাবার কথাও। মা বাবার মৃত্যুর ঘটনা সহ সবকিছু ভুলে গেছে সে, যার কারণ জুবাইদা খানমকে অনু অনেক ঘৃণা করে, কিন্তু তা সে প্রকাশ করে না, যদিও তার মূল কারণ সম্পত্তি নয়। আজ জুবাইদা খানমের জন্য তার মা বাবার স্মৃতি বা মুহূর্ত অনু ভুলে গেছে। অনু যখন তার রুমে বসে তার অতীত মনে করার চেষ্টা করছে, তখনই তার রুমে প্রবেশ করে জুবাইদা খানম এখন কেন তার রুমে এসেছে তার কারণ অনু জানে। একবার ঘৃণা দৃষ্টি নিয়ে তার দিকে তাকায়, এরপর তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর শান্ত সুরে বলে, মাম্মা হঠাৎ আমার রুমে, জরুরি কিছু বলবে? জুবাইদা খানম হাসি মুখে অনুর কাছে আসে, এরপর তার মাথায় হাত রাখে। জুবাইদা খানম যে অনুর প্রতি ভালোবাসা দেখানোর মিথ্যা নাটক করছে তা অনু জানে, কিন্তু সেই মুখের ভাবভঙ্গি এমন রাখে যেন জুবাইদা খানমের ভালোবাসা পেয়ে সে অনেক খুশি। জুবাইদা খানম বলে, অনু আজ তোমার রেজাল্ট দিয়েছে, বলনি কেন আমায়? তুমি প্রথম হয়েছ, এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। মাম্মা তুমি অফিসের কাজে বিজি থাকো, যার জন্য রেজাল্টের কথা বলে বিরক্ত করতে চাইনি তোমায়। আর তুমি সত্যি খুশি হয়েছে মাম্মা? অনু বাচ্চাদের মতো এমন করে কথা বলে যেন সে জুবাইদা খানমকে অনেক ভালোবাসে। জুবাইদা খানম বলে, অনু আমি অনেক খুশি হয়েছি। অনু তোমার পরীক্ষা শেষ হলে পড়াশোনার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার কথা বলেছিলে না, তুমি কি যেতে চাও সুইজারল্যান্ডে? মাম্মা সুইজারল্যান্ডে যেতে চাই আমি, তুমি কি অনুমতি দিবে আমায়? অনু যখন সুইজারল্যান্ডে যেতে চায় তখন তার মাম্মা মানা করবে কেন? অনু কালকে সুইজারল্যান্ডে যাবে সকালের ফ্লাইটে। অনু খুশি হয়ে যায় আর বলে, সত্যি মাম্মা? অবশ্যই কাল তুমি সুইজারল্যান্ডে যাবে তোমার জামান মামার কাছে পড়াশোনা করতে। জামান মামার কথা শুনে অনু থমকে যায়। সুইজারল্যান্ডে তার একা যাওয়ার কথা ছিল, আর সুইজারল্যান্ডে যে জুবাইদা খানমের ভাই রয়েছে তা অনু জানতো না, যে জুবাইদা খানম অনুকে এক মুহূর্ত একা ছাড়তো না। সে হঠাৎ করে অনুকে সুইজারল্যান্ডে যাওয়ার অনুমতি কেন দিল তা অনু এখন বুঝতে পারে। অনু বলে, এই জামান মামা কে মাম্মা? উনি কি সুইজারল্যান্ডে থাকেন? জামান আমার ছোট ভাই, ও সুইজারল্যান্ডে ব্যবসা করে। সত্যি বলতে সুইজারল্যান্ডে তোমার বাবার কিছু ব্যবসা রয়েছে যার দেখাশোনার দায়িত্ব পালন করে জামান, কিন্তু এখন থেকে তোমার বাবার ব্যবসার সকল দায়িত্ব তুমি পালন করবে। জুবাইদা খানমের কথায় অনু এখন বিশ্বাস হচ্ছে না। অনুর বাবার মৃত্যুর পরে যে জুবাইদা খানম তার সব সম্পত্তি ভোগ করেছেন, এমনকি তার বাবার ব্যবসার দায়িত্ব উনি পালন করেছেন। অনুকে কখনো ব্যবসার ধারে কাছেও যেতে দেন নাই। সে আজ সুইজারল্যান্ডে ব্যবসার দায়িত্ব অনুর উপর দিচ্ছে, কথাটা কি বিশ্বাসযোগ্য? অনুর এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে জুবাইদা খানম বলে, কি হয়েছে অনু, এমন করে তাকিয়ে আছো কেন? অনু তাল সামলিয়ে নেয়, শান্ত গলায় বলে, না কিচ্ছু না। ওকে এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার ফ্লাইট সুইজারল্যান্ডে যাওয়ার। জুবাইদা খানমের কথাটা শেষ করে চলে যাবে, তখনই উনি তাকে থামিয়ে দেয়। অনু বলে, মাম্মা সুইজারল্যান্ডে গিয়ে আমি কার বাসায় থাকবো? তোমার মামা জামানের বাসায় থাকবে। অনু যদি জামানের বাসায় থাকে তবে সে কি করে তার মিশন কমপ্লিট করবে? তার মাথার চিকিৎসা কি করে করাবে? জুবাইদা খানম এখন যেন তার উপর নজর রাখার জন্য লোক রেখেছে। সুইজারল্যান্ডে নিশ্চয়ই তা করবে। ব্যবসার দায়িত্ব এত সহজে উনি অনুকে দিবেন না, নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে যা অনু জানতে হবে। অনু বলে, মাম্মা আমি জামাল মামার বাসায় থাকবো না, আমি আমার বন্ধু জেরিনের বাসায় থাকবো, একসাথে পড়াশোনা করব, না হলে আমি যাব না সুইজারল্যান্ডে। জামান মামাই বাবার ব্যবসা দেখবেই। অনু না যাওয়ার কথাটা শুনে জুবাইদা খানম রাগী দাঁত কটমট করে তার দিকে তাকায়। অনু যদি না যায় তবে তার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। জুবাইদা খানম অনুকে অনেক বুঝায়, কিন্তু অনু রাজি হয় না। অবশ্যই বাধ্য হয়ে অনুকে জামানের বাসায় না রেখে
তার বান্ধবীর বাসায় থাকার অনুমতি দেয়। অনু জানতো জুবাইদা খানম তাকে সুইজারল্যান্ডে পাঠানোর জন্য যে কোনো শর্তেই রাজি হয়ে যাবে। সকাল প্রায় 6:30। সুইজারল্যান্ডে যাওয়ার তারিখ আজ অনুর। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, এরপর আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে যায়। অবশেষে সে সকল নাটক থেকে মুক্তি হতে যাচ্ছে। আলমারির মধ্যে থাকা সকল কাপড় গুছিয়ে রাখে ব্যাগে, এরপর রেডি হয়ে নিচে নেমে আসে। ইমতিয়াজ আহমেদ আর জুবাইদা খানম তার জন্য অপেক্ষা করছে। অনু এগিয়ে যায় ইমতিয়াজ আহমেদের কাছে, তার পায়ের কাছে বসে সালাম করে তার থেকে বিদায় নেয়। সুইজারল্যান্ডের বাসায় ঘুমিয়ে আছে জায়ান। হঠাৎই তার ফোন বেজে ওঠে। ঘুমের মধ্যেই ফোন বেজে ওঠায় জায়ান বিরক্ত হয়ে ফোন রিসিভ করে। ফোনের স্ক্রিনে ফারহানের নাম্বার দেখে জায়ান ঘুমন্ত কণ্ঠে বলে, ফারহান, বল কি হয়েছে? এত সকালে ফোন করেছিস কেন? ফোনের ওপাশ থেকে ফারহান বলে, কালকে যে মিটিং সাকসেসফুল হয়েছে তার জন্য অফিসের সকলে আজ রাতে পার্টি দেওয়া হবে। ডিসি ক্লাবে সাকসেস পার্টি রয়েছে, তোকে কিন্তু অবশ্যই আসতে হবে, তুই এই কোম্পানির বস। জায়ান বলে, আমি পার্টি করি না, তুই জানিস সেটা। অফিসের সকলেই পার্টি করুক, আমি বাসায় থাকবো। না, তুইও যাবি। আচ্ছা, রাতে দেখি কি করা যায়, এখন ঘুমাতে দে আমাকে। বর্তমানে অনু বিমানবন্দরে বসে আছে, আর কিছু সময় পরেই তার ফ্লাইট। অনু ফোনে মেসেজ আসে। মেসেজের শব্দ শুনে অনু ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে, আজ রাতের মিশন সুইজারল্যান্ডের ডিসি ক্লাবে। অনু মেসেজ দেখে উত্তর দেয়, ওকে, আজ ডিসি ক্লাবে আমি আসবো, রেডি থেকো। প্রায় 6 ঘন্টা জার্নি করার পরে সুইজারল্যান্ডে এসে পৌঁছালো অনু। বিমানবন্দরের সব চেকিং শেষ করে সুইজারল্যান্ডের মাটিতে পা রাখে। অবশেষে সে তার স্বপ্নের দেশে এসে পড়েছে। আজ থেকে সে স্বাধীন মুক্ত পাখি। জুবাইদা খানমের সকল পাহারা আর কড়া শাসন থেকে মুক্তি। অনু সুইজারল্যান্ডের মিষ্টি বাতাস তার গায়ে মাখে। এক তৃপ্তকর হাসি তার মুখে ফুটে ওঠে। অনু তার ব্যাগপত্র নিয়ে বিমানবন্দর থেকে বাইর হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। অনুর সামনে এসে উপস্থিত হয় তার বন্ধু জেরিন, যার বাড়িতে সুইজারল্যান্ডে এসে অনু থাকবে বলে ঠিক করেছে। অনু গাড়ির মধ্যে জেরিনকে দেখে শয়তানি হাসি দেয়। জেরিন বলে, ওয়েলকাম আনায়া ম্যাম। জেরিন গাড়ির দরজা খুলে দেয়। অনু তার ব্যাগপত্র গাড়ির ব্যাক সাইডে রেখে এরপর গাড়ির ভিতরে চলে যায়। অনু বলে, জেরিন, আমাকে তুমি ম্যাম বলো না, বরং আনায়া বলে ডাকবে। সুইজারল্যান্ডে সকলেই জানবে তুমি আমার বন্ধু। ওকে আনায়া। অনু আর জেরিন গাড়ি করে বিমানবন্দরের সীমানা অতিক্রম করে বের হয়ে যায়। গাড়ির জানলা দিয়ে সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে অনু। সত্যি সুইজারল্যান্ড অনেক উন্নত শহর, যার বাড়িঘর আর বাহিরে থাকা মানুষের চালচলন থেকে অনু বুঝতে পারে। অপরদিকে জায়ান ঘুম থেকে উঠে খাবার খেয়ে বাইরে বের হয়। গত কয়েকদিন ধরে নতুন প্রজেক্টের কাজের জন্য সকল স্টাফকে প্রচুর কাজ করতে হয়েছে, আর কাল সে প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে। তবে এখন সকালে অনেক টায়ার্ড, যার জন্য আজ অফিসে স্টাফদের বিশ্রাম করার জন্য অফিস বন্ধ দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টা পর অনু জেরিনের বাসায় এসে পৌঁছালো। এত সময় জার্নি করার পরে অনু টায়ার্ড হয়ে যায়। অনু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। জেরিন তার জন্য খাবার নিয়ে আসে। তারা একসাথে খাওয়া দাওয়া শেষ করে। খাওয়া দাওয়া শেষ করে অনু তার রুমে ফিরে আসে আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। বাসায় জেরিন আর অনু ছাড়া অন্য কেউ থাকে না। জেরিনের মা বাবা বিদেশে থাকে। জেরিন শুধু একাই সুইজারল্যান্ডে থাকে। সময় প্রায় রাত 9টা। ডিসি ক্লাবের লাইট মিউজিক দেখে মুখরিত পরিবেশ এখন। ডিসি ক্লাবের লাইট মিউজিক দিয়ে মুখরিত পরিবেশ এখন। চারদিকে সকলে ডান্স করছে, লাউড স্পিকারে মিউজিক বাজছে, যা শুনে জায়ানের খুব বিরক্ত হচ্ছে। এমন পরিবেশ তার পছন্দ নয়। জায়ান সবসময় খুব শান্ত আর নীরব পরিবেশই পছন্দ করে। সুইজারল্যান্ডে সকলে পার্টি করা পছন্দ করে, কিন্তু জায়ান নয়। অফিসের সকলে আনন্দ করছে, আর জায়ানের হাতে কোমল পানি নিয়ে সকলের থেকে দূরে এক টুলের উপরে বসে আছে। সে যে বিরক্ত বোধ করছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। অন্যদিকে অনু উপস্থিত হয় ডিসি ক্লাবে। তার সাথে রয়েছে জেরিন। অনু ক্লাবের ভিতরে প্রবেশ করে। সেখানে সকলে পার্টি করছে। জেরিন আর অনু সবার থেকে দূরে দাঁড়িয়ে যায়। তারা আশেপাশে তাকিয়ে দেখে হয়তো কোনো মানুষকে খোঁজার চেষ্টা করছে। অনু বলে, জেরিন, সূত্র অনুসারে আজ ওই ব্যক্তির উপস্থিত থাকার কথা, কিন্তু কোথায় সে? জেরিন আশেপাশে ভালো করে তাকিয়ে চিন্তিত কণ্ঠেই বলে, ম্যাম, এখানে কোথাও আছে হয়তো, চলুন ক্লাবের ভিআইপি রুমে খুঁজে দেখি। অনু জেরিনের কথায় সম্মতি জানায়। তবে ক্লাবের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার কারণে তারা মুখে মাস্ক পরিধান করে নেয়। সারা মুখ সহ সামগ্রীর শরীর কাপড় দিয়ে কভার করে নেয়, যাতে সিসিটিভি ক্যামেরায় তাদের চেহারা বোঝা না যায়।
আর সাথে হাতে মাস্কও পরে নেয়। অনু ক্লাবের ভিআইপি রুমে গিয়ে চেক করতে থাকে, যদিও কাজটা সে খুব সতর্কর সাথে করে। হঠাৎই এক রুমে এসে তার চোখ থেমে যায়। এক নারী আর মধ্যবয়স্ক পুরুষ ঘনিষ্ঠ সময় পার করছে। মধ্যবয়স্ক পুরুষকে দেখে অনু থমকে যায়। দরজা বন্ধ ছিল না, বরং হালকা মিশিয়ে তারা তাদের কাজ করছিল। অন্যদিকে জায়ান তার হাতে থাকা কোমল পানি খেয়ে শেষ করে। তার এখন বিরক্ত লাগে। পার্টিতে সকলের সাথে এনজয় করছে ফারহান। জায়ানকে একা বসে থাকতে দেখে সে এগিয়ে আসে। ফারহান জায়ানের সাথে থাকা টুলের উপর বসে যায়। ওয়েটারকে ড্রিঙ্কস তৈরি করতে বলে। জায়ানের বিরক্ত মুখের দিকে তাকিয়ে ফারহান বলে, জায়ান এখানে এমন করে বসে আছো কেন? সকলে পার্টিতে এনজয় করছে, অফিসের কাজ বাদ দিয়ে একদিন চিল করো। কামন জায়ান। ফারহানের কথা জায়ান তার সাথে এনজয় করতে রাজি হয় না। সে বারণ করার উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে ওঠে, না আমি পার্টি করব না, এইসব মিউজিক নাচ আমার পছন্দ না, আমার বিরক্ত লাগছে। ফারহান জানতো জায়ান এমন কিছু বলবে, কারণ জায়ান কতটাই বেসিক তা ফারহান জানে। ফারহান বলে, তবে তুমি কি করতে চাও জায়ান? জায়ান বলে ওঠে, বাসায় যেতে চাই। এই পার্টিতে থেকে বিরক্ত হওয়ার চেয়ে বাসায় গিয়ে আম্মুর সাথে সময় কাটানো অনেক ভালো। কাজের কারণে আম্মুকে সময় দিতে পারি না একদম, তাই বলে কি এত তাড়াতাড়ি চলে যাবে? আর একটু থাকো, অফিসের সকলেই এনজয় করছে তো। না আর থাকবো না। জায়ান ফারহানের সাথে কথা বলা শেষ করে। অন্যদিকে অনু দেখে ভিআইপি রুম থেকে মধ্যবয়স্ক লোক বের হয়ে আসছে। মনে হয় সে ওয়াশরুমে যাবে। যা দেখে অনু তার পিছনে যায়। ওয়াশরুমের দরজা খুলে ভিতরে ঢুকে যায় লোকটা। অনু দরজার সামনে যায়, তার হাতে থাকা ছুরি বের করে। যখনই সে ওয়াশরুমের দরজার ভেতরে ঢুকে যাবে, তার আগে পেছন থেকে একজন লোক বলে ওঠে, এই মেয়ে তুমি জেন্টস টয়লেটে কি করো? হঠাৎ করে পুরুষ মানুষের কণ্ঠ শুনে অনু কিছুটা থমকে যায়। তার হাতে থাকা ছুরিটা আবারও পকেটে ভরে নেয়। কিছুটা স্বাভাবিক হয়ে পেছনে ফিরে তাকায়। অনুর পেছনে যে আছে সে জায়ান। জায়ান যখন ক্লাব থেকে বের হয়ে যাবে, তখন হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লেগে তার গায়ে পানি জাতীয় পদার্থ পড়ে যায়, যার ফলে তার শার্ট ভিজে যায়। সেটা পরিষ্কার করতে জায়ান ওয়াশরুমে আসে। ওয়াশরুমের দরজার সামনে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান অবাক হয়। অনু জায়ানের দিকে তাকায়। আজ 12 বছর পর তার স্বামীর সাথে দেখা। প্রথমবার তার স্বামীকে সে দেখছে। তবে অনু তাকে চিনতেই পারে না, কারণ ছোটবেলার কোনো স্মৃতি তার মনে নাই। যদি আজ সে ছোট অনু এতদিন পর জায়ানকে দেখতো, তবে হয়তো জড়িয়ে ধরতো জায়ানকে, কত অভিমান করত, কান্না করত, বড় ভাইয়া বলে এসেছি বলে খুশি হতো। কিন্তু সব বৃথা গেল। অনু তার বড় ভাইয়াকে চিনতে পারে নাই। অনুর কাছে এখন জায়ান একজন অপরিচিত ব্যক্তি। জায়ান সামনে থাকা মেয়েটার দিকে তাকায়। সম্পূর্ণ শরীর কালো কাপড় দিয়ে ঢাকা, তার চোখ দুটো শুধুই দেখা যাচ্ছে। ওই কাজল কালো চোখের চাহনি দেখে জায়ান থমকে যায়। কি এক অদ্ভুত নেশায় আসক্ত হয়ে যায়। অনু ও তার সামনে থাকা সুদর্শন পুরুষের দিকে তাকায়, যার চোখ এখন তার উপর সীমাবদ্ধ রয়েছে। জীবনে প্রথম কোনো পুরুষের উপর টান অনুভব করছে অনু। তার দিকে তাকিয়ে থাকার ইচ্ছে করছে তার। জায়ান তার চোখ সরিয়ে নেয়। অনুও তাই করে। জায়ান অনুর থেকে কোনো উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করে, এই মেয়ে তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি জেন্টস টয়লেটে কি করো? অনু জায়ানের কথায় উত্তরে বলে, আসলে আমি ভুল করে জেন্টস টয়লেটে চলে এসেছি, সরি। অনু কথাটি বলে চলে যেতে চায়। জায়ান তাকে থামিয়ে দেয়। সুইজারল্যান্ডের সব মেয়েরা সাধারণত শর্ট ড্রেস পরে, কিন্তু এই মেয়েটা এমন কাপড় দিয়ে শরীর কাভার করে রেখেছে কেন? আর ক্লাবের মতো জায়গায় নিশ্চয়ই কেউ পার্টিতে এমন কাপড় পরে না। জায়ানের সন্দেহ হয় অনুর উপর। জায়ান বলে, এই মেয়ে সত্যি করে বলো কে তুমি? তোমার পরিচয় কি? তোমার নাম কি বলো? জায়ানের প্রশ্ন শুনে অনু এক মুহূর্ত থেমে যায়। তার চোখে এক সেকেন্ডের জন্য অস্থিরতায় ফুটে ওঠে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয়। আমি বলছি তো ভুল করেই ঢুকে গিয়েছি, এখন যেতে দিন। অনু শান্ত কণ্ঠে বলে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু জায়ান এত সহজে ছাড়ার মানুষ না। সে সামনে গিয়ে পথ আটকায়। এই ক্লাবের সবাই পার্টি করতে আসে, আর তুমি পুরো শরীর ঢেকে মাস্ক পরে ঘুরছ, আর এখন জেন্টস ওয়াশরুমের সামনে। বিষয়টা নর্মাল না। জায়ানের গলায় সন্দেহ স্পষ্ট। অনু ভিতরে ভিতরে বিরক্ত হয়। আজ তার মিশন, আর এই লোকটা এসে ঝামেলা করছে। আপনি পুলিশ নাকি? আমাকে জোর করছেন কেন? অনুর কণ্ঠ এবার একটু শক্ত হয়। জায়ান মুস্কি হাসে, না, কিন্তু সমস্যা দেখলেই প্রশ্ন করি। দুজনের মধ্যে অদ্ভুত এক টেনশন তৈরি হয়। ঠিক তখনই ভিতর থেকে দরজা খোলার শব্দ আসে। অনু বুঝে যায় টার্গেট বের হয়ে যাচ্ছে। সে আর এক সেকেন্ডটা নষ্ট না করে দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে যায়। জায়ান কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটার চোখ, আচরণ সবকিছুই যেন কিছুটা লুকিয়ে আছে।
স্ট্রেঞ্জ নিজের মনকেই বলে জায়ান। অন্যদিকে অনু দ্রুত ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তার চোখ এখন টার্গেটের দিকে। মধ্যবয়স্ক লোকটা ওয়াশরুম থেকে বের হয়ে ফোনে কথা বলতে বলতে ভিআইপি জোনের দিকে যাচ্ছে। জেরিন কাছে এসে ফিসফিস করে বলে, ম্যাম এখন? অনু ধীরে বলে, না এইখানে না, সিসিটিভি বেশি। তার চোখে ঠান্ডা হিসাব, ও বাইরে বের হলে কাজ শেষ। কিছুক্ষণ পর লোকটা ক্লাব থেকে বের হয়। রাত তখন গভীর, পার্কিং এর লটে আলো কম। অনু দূর থেকে অনুসরণ করে। তার হাতে আবার সেই ছোট্ট ছুরি। শ্বাস ধীরে চলছে, চোখে স্থির। লোকটা গাড়ির দরজা খুলতে যাবে, ঠিক তখনই এই হঠাৎ পিছন থেকে আবারও সেই কণ্ঠ, জায়ান। অনু থেমে যায়। এবার সত্যি বিরক্ত হয় সে। আপনি আবারও? জায়ান কাছে এসে বলে, তোমাকে ফলো করছিলাম, তুমি কিছু একটা করতে যাচ্ছ। অনুর চোখ লাল হয়ে ওঠে। আপনার সমস্যা কি? লোকটা সন্দেহ করে পেছনে তাকায়। পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে বুঝে অনু দ্রুত সরে যায় অন্ধকারের দিকে। মিশন ফেল। অনু গাড়িতে উঠে দরজা জোরেই বন্ধ করে। জেরিন বুঝতেই পারে ফেল। অনু ঠান্ডা গলায় বলে, হ্যাঁ ওই লোকটার জন্য। তার চোখে রাগ, কিন্তু ওকে আমি ছাড়বো না। অন্যদিকে জায়ান পার্কিং এ দাঁড়িয়ে থাকে। সে স্পষ্টই বুঝছে মেয়েটা সাধারণ না। তার চোখের সামনে যে বারবারই সেই চোখ দুটোই ভেসে উঠছে। কে তুমি? জায়ান আসতে বলে। তার ভিতরে অজানা টান কাজ করছে। সেই রাতে অনু ঘুমাতে পারে না। বারবার সেই লোকটার মুখ আর সেই অচেনা ছেলেটার চোখ মনে পড়ছে। কেন জানি তার বুকটা অদ্ভুতভাবে দুরপুক দুরপুক করছে। সে নিজের গলার লকেটটা হাতে নেয়। আমি কেন দুর্বল হচ্ছি? নিজের সাথে প্রশ্ন করে। তার চোখ ধীরে শক্ত হয়ে যায়। না, আমার শুধু একটাই লক্ষ্য। অন্যদিকে জায়ান তার রুমে এসে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না। তার মাথা ঘুরছে। একটা রহস্যময় মেয়ে, ঢাকা মুখ, কাজল চোখ আর অদ্ভুত এক অনুভূতি, যেন কোথাও আগে দেখেছে। সকাল প্রায় 10টা। জেরিনের বাসার বারান্দায় দাঁড়িয়ে আছে অনু। সামনে বরফে ঢাকা রাস্তা, হালকা ঠান্ডা বাতাসে তার চুল উড়িয়ে দিচ্ছে। তার চোখে স্থির, কিন্তু ভিতরে ঝড়। গত রাতের মিশন ফেল, এটা সে সহজেই মেনে নিতে পারছে না। আর তার থেকেও বেশি বিরক্তকর ওই ছেলে জায়ান। একবার না দুইবার এসে এমন প্ল্যান নষ্ট করেছে। অনু দাঁত চেপে বলে। তার হাত অজান্তে গলার কাছে লকেটের উপরে চলে যায়। একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে তার ভিতরে। কেন বারবার ওই কথাটা মাথায় আসছে? নিজের উপর নিজেরই বিরক্ত হচ্ছে সে। জেরিন ভেতর থেকে ডাক দেয়, আয়ানা ব্রেকফাস্ট রেডি। অনু নিজেকে সামলে ভিতরে যায়। টেবিলে বসতে জেরিন বলে, আজকের প্ল্যান কি? অনু শান্তভাবে বলে, আজ আমি একা বের হব। কোথায়? যেখানে সত্যি লুকিয়ে আছে। জেরিন বুঝতে পারে অনু আজ কিছু বড় করতে যাচ্ছে। অন্যদিকে জায়ান তার অফিসে বসে আছে, কিন্তু আজ তার মন কাজে নেই। ফাইল সামনে খোলা, কিন্তু চোখ অন্য কোথাও। বারবার সে কালো কাপড়ে ঢাকা মেয়েটার মুখ ভেসে উঠছে। ওই মেয়েটাকে সে ফারহানকে ডাকে। ফারহান, গত রাতের ক্লাবে সিসিটিভি ফুটেজ লাগবে। ফারহান অবাক, কেন? একজনকে খুঁজছি। জায়ানের কণ্ঠে অদ্ভুত সিরিয়াসনেস। কিছুক্ষণ পর ল্যাপটপের ফুটেজ চালু। জায়ান মন দিয়ে দেখছে। হঠাৎ স্ক্রিনে দেখা যায় কালো কাপড়ে ঢাকা মেয়েটাকে। চোখ দুটি স্পষ্ট। জায়ানের বুক দক করে উঠে। এটা সে ভিডিও ঝুম করে। মেয়েটা কারো পেছনে যাচ্ছে। তার হাতে কিছু একটা চকচক করছে। ছুরি। জায়ান থমকে যায়। সে কাউকে মারতে যাচ্ছিল। তার মাথায় ঝড় বয়ে যায়। অন্যদিকে অনু শহরের এক পুরনো জায়গায় এসেছে, একটা মানসিক চিকিৎসার কেন্দ্রে। তার চোখে এক ধরনের ভয় আর ধীরতা। রিসিপশনে গিয়ে বলে, আমি ডক্টর হান্নানের সাথে দেখা করতে চাই। রিসিপশনের লোকটি তাকিয়ে বলে, আপনার অ্যাপার্টমেন্ট? তিনি আমাকে চিনবেন। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ডাক্তার সামনে আসেন। ডাক্তার হান্নান। অনুকে দেখে তার চোখ বড় হয়ে যায়। তুমি? এতদিন পর। অনু ধীরে বলে, আমার স্মৃতি, আমার সব জানতে চাই। ডাক্তারের মুখ গম্ভীর হয়ে যায়। তোমার স্মৃতি ইচ্ছে করে মুছে ফেলা হয়েছিল। অনু থমকে যায়। কে করেছে? ডাক্তার কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। অনুর চোখ ধীরে লাল হয়ে ওঠে। জুবাইদা। অন্যদিকে জায়ান গাড়ি চালিয়ে যাচ্ছে। তার মাথায় এখনই একটা প্রশ্ন, সে কে? সে ঠিক করে আজ যেভাবেই হোক ওই মেয়েকে খুঁজে বের করবে। শেষ দৃশ্য। অনু চুপচাপ বসে আছে। ডাক্তারের দেওয়া একটা ফাইল তার হাতে। ফাইল খুলে একটা ছবি বের করে। ছোট্ট একটা মেয়ে, তার পাশে দাঁড়িয়ে একটা কিশোরী ছেলে। দুজনের গলায় বিয়ের মালা। অনু হাত কাঁপতে শুরু করে। এটা আমি? তার চোখ ঝাপসা হয়ে যায়। ছেলেটার মুখ চেনা যায়। তার বুক কেঁপে ওঠে। এই ছেলেটা হঠাৎ গত রাতে সেই ছেলেটার মুখ বেশি ওঠে তার সামনে। জায়ান। রুমের ভিতরে নিস্তব্ধতা।
অনুর হাতে থাকা ছবিটি কাঁপছে, তার শ্বাস ভারী হয়ে গেছে। চোখের সামনে বারবার বেশি উঠছে ছোট একটা মেয়ে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা একটা কিশোরী ছেলে, তার গলায় মালা। বিয়ে? না, এটা সম্ভব না। অনু নিজের মাথায় ধরে বসে পড়ে, তার চোখের পানি চলে আসে। মাথার ভেতরে যেন কেউ জোরে করে কিছু ঢুকিয়ে দিচ্ছে। ফ্লাশ, একটা ফুল দিয়ে সাজানো রুম, পুতুল, একটা ছেলের রাগী মুখ। বড় ভাইয়া শব্দটা হঠাৎ করেই নিজের অজান্তেই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে। অনু থমকে যায়। আমি এটা কেন বললাম? তার বুক ধুরপুক করছে। ডাক্তার হান্নান ধীরে বলে, তোমার স্মৃতি পুরোপুরি যায়নি, শুধু চাপা পড়ে আছে। তাহলে আমি কার সাথে? অনুর কণ্ঠ কেঁপে যায়। ডাক্তার শান্তভাবে বলে, তোমার বিয়ে হয়েছিল খুব ছোট বয়সে, আর ওই ছেলেটা সে তোমার স্বামী। অনুর চোখ বড় হয়ে যায়, তার মাথায় যেন বজ্রপাত হয়। না না, এটা হতে পারে না। সে দাঁড়িয়ে পড়ে। আমি কাউকে চিনি না, আমার জীবনে কেউ নেই। তার কণ্ঠের ভাঙ্গন, কিন্তু ভিতরে ভিতরে সত্যিটা জায়গা নিতে শুরু করেছে। অন্যদিকে জায়ান গাড়ি থামায় একটা ক্যাফের সামনে। সে ভেতরে ঢোকে, কিন্তু তার মন অন্য কোথাও। তার মাথায় শুধু একটাই ছবি, কালো কাপড়ে ঢাকা সেই মেয়ে, আর তার চোখ। হঠাৎ ক্যাফের এক কোণে বসা একটা মেয়ের দিকে তার চোখ যায়। মেয়েটার মাথা নিচু করে বসে আছে, হাতে একটা ফাইল, চোখে অস্থিরতা। জায়ানের বুক ধূপ করে ওঠে। এই তো সে। অনু ধীরে ফাইল বন্ধ করে উঠে দাঁড়ায়। তার মাথা এখনো ঘুরছে, সবকিছু এলোমেলো লাগছে। ঠিক তখন তার সামনে এসে দাঁড়ায় একজন। অনু চোখ তুলে তাকায়, আর জমে যায় জায়ান। দুজনই কিছুক্ষণ চুপ, সময় যেন থেমে গেছে। জায়ান ধীরে বলে, আবার দেখা হলো। অনুর গলা শুকিয়ে যায়, সে কিছু বলতেই পারে না। তার চোখ বারবার যায় জায়ানের মুখে, আর তার মনে থাকা সেই ছবির ছেলেটির মুখ, দুটাই কি এক? জায়ান সামনে এগিয়ে আসে। তুমি কে? তার কণ্ঠ আগে থেকে অনেক নরম, কিন্তু গভীর। গতকাল তুমি কাউকে মারতে যাচ্ছিলে, তাই না? অনু হালকা কেঁপে উঠে, কিন্তু নিজেকে শক্ত করে, আপনি ভুল দেখেছেন। না, আমি ভুল দেখি নাই। জায়ান এবার একদম সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে দূরত্ব খুবই কম। অনুশ্বাস আটকে যাচ্ছে। হঠাৎ অনুর মাথায় আবারও ফ্লাশ। একটা ছেলে তার হাতে সেন্ট পরিয়ে দিচ্ছে। এটা তোমার গিফট। অনুর হাত অজান্তে গলার লকেট ছুঁয়ে ফেলে। জায়ানের চোখ পড়ে সেই লকেটের ওপর। সে থমকে যায়, চোখ বড় হয়ে যায়। একই লকেট। তার কণ্ঠ কেঁপে ওঠে। এটা তুমি কোথায় পেয়েছ? অনু কিছু বলতেই পারে না, তার মাথা ঘুরছে, তার চোখের জল এসে যায়। আমি জানি না। জায়ানের বুকের ভিতর কাঁপুনি শুরু হয়। 12 বছর আগে সে নিজ হাতে এই লকেটটা দিয়েছিল তার বাচ্চা বউকে। অনু, জায়ান ধীরে বলে, তোমার নাম কি? অনু তাকিয়ে থাকে তার দিকে। এক অদ্ভুত টান, ভয় আর কষ্ট মিশে গেছে। আনায়া। জায়ানের চোখে ঝড় নেমে আসে। অনু শব্দটা খুব আস্তে বের হয় তার মুখ থেকে। অনু থমকে যায়। এই ডাকে তার বুকটা কেঁপে ওঠে, চোখের কোণ ভিজে যায়। ক্যাফের ভেতরটা একদম নিস্তব্ধতা হয়ে গেছে যেন। চারপাশের মানুষ আছে, কথা বলছে, কফির কাপের শব্দ হচ্ছে, কিন্তু অনু আর জায়ানের জন্য সব শব্দ যেন দূরত্বে মিলে গেছে। তাদের মাঝখানে শুধু একটা অদ্ভুত টান আর অজানা অতীতের ভার। জায়ান ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে আসে। তার চোখ সরছে না অনুর মুখ থেকে। মনে হচ্ছে সে বহুদিন ধরে খুঁজছে এই মুখটা। তুমি অনু, তাই না? তার কণ্ঠ এবার খুব আস্তে কিন্তু কাঁপা। অনু হঠাৎই যেন ভেতর থেকে ধাক্কা খায়। অনু, এই নামটা তার ভিতরে অদ্ভুত কিছু জাগিয়ে তোলে। তার মাথার ভেতরে আবারও ফ্লাশ। ছোট একটা মেয়ে, পুতুল হাতে, একটা ছেলের দিকে তাকিয়ে বলছে, বড় ভাইয়া। অনু চোখ বন্ধ করে ফেলে। স্টপ প্লিজ। সে নিজের কপাল চেপে ধরে। তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো? অনু দ্রুত পিছনে সরে যায়। ডোন্ট, আমার কাছে আসবেন না। তার চোখে ভয়, আবারও কষ্ট। কিছুক্ষণ নীরবতা। তারপর অনু নিজেকে সামলে নেয়। সে ধীরে বলে, আপনি আমাকে কেন অনু বলছেন? জায়ান থেমে যায়। এই প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ না, কিন্তু আজ আর নিজেকে থামাতে পারছে না সে। কারণ আমি এই নামেই তোমাকে চিনতাম। অনুর বুক কেঁপে ওঠে। চিনতেন মানে? জায়ান কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে স্মৃতি, কষ্ট, ভালোবাসা সব একসাথে ভেসে ওঠে। অনেক বছর আগে একটা ছোট্ট মেয়ে ছিল। সে পুতুল নিয়ে খেলা করতো, খুব বাচ্চা ছিল। সে আমাকে বড় ভাইয়া বলে ডাকতো। অনুশ্বাস বন্ধ হয়ে আসে। তার মাথার ভেতরে সবকিছু ঘুরপাক খেতে থাকে। সে ধীরে ধীরে বলে, স্টপ প্লিজ। তার চোখের জল জমে যায়। জায়ান এবার আর থামে না। আমি তাকে একটা লকেট দিয়েছিলাম, ডায়মন্ডের, ছোট্ট একটা, আর বলেছিলাম আমি ফিরে এসে দেখব। অনু হাত কাঁপতে থাকে। সে নিজের গলার লকেট শক্ত করে ধরে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এই লকেটটা। তার কণ্ঠ ভেঙে যায়। জায়ান ধীরে মাথা নাড়ায়। হ্যাঁ, এটা আমি দিয়েছিলাম।
এই কথাটা শুনেই অনুর মাথায় যেন বিস্ফোরণ ঘটে। একটার পর একটা স্মৃতি ফিরে আসতে শুরু করে। ফুল দিয়ে সাজানো রুম, পুতুল ভেঙে যাওয়া, কান্না, চুপ থাকো না হলে থাপ্পড় দিব, তারপর সেই একই ছেলের হাত ধরে থাকা আর চেনটা গলায় পরানো। বড় ভাইয়া এই শব্দটা জোরে বেরিয়ে আসে। অনু নিজে অবাক হয়ে যায়, তার চোখ পুরো ভিজে গেছে। জায়ানের বুক কেঁপে ওঠে, সে এক পা এগিয়ে আসে। অনু, তার কণ্ঠে এমন এক আবেগ যা সে এতদিন লুকিয়ে রেখেছিল। কিন্তু ঠিক তখনই অনু হঠাৎই পেছন সরে যায়। তার চোখে ভয় ফিরে আসে। না না, এটা ঠিক না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। জায়ান থেমে যায়। অনু মাথা নাড়ে। না প্লিজ, আমার মাথা কাজ করছে না। সে তাড়াতাড়ি ঘুরে চলে যেতে থাকে। জায়ান ডাক দেয়, অনু প্লিজ থামো। কিন্তু অনু থামে না। সে দৌড়ে বের হয়ে যায় ক্যাফে থেকে। বাহিরে ঠান্ডা বাতাস। অনু রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, তার চোখে পানি, তার মাথার ভিতরে শুধু একটাই শব্দ, বড় ভাইয়া। সে হঠাৎই নিজের মুখ থেকে বের হয়ে পড়ে। সে হঠাৎই নিজের মুখ ঢেকে বসে পড়ে। আমি কে? আমি আসলেই কে? অন্যদিকে ক্যাফের ভিতরে দাঁড়িয়ে আছে জায়ান, তার চোখ স্থির দরজার দিকে। অনু চলে গেছে আবারও। 12 বছর আগে যেমন হঠাৎই চলে গিয়েছিল তার জীবন থেকে। জায়ান ধীরে নিজের চোখ বন্ধ করে, একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। এবার আর হারাতে দেবে না তার কণ্ঠের ধীরতা। শেষ দৃশ্য, অনু গাড়িতে বসে আছে, তার হাতে সেই ফাইল। তার চোখে ভয় আর রাগ মিশে গেছে। সে ফোন বের করে কল করে। আজ থেকে প্ল্যান চেঞ্জ। আমার টার্গেট শুধু একজন না, সবাই। রাত নেমে এসেছে সুইজারল্যান্ডের শহরে। জেরিনের বাসার রুমে একা বসে আছে অনু। ঘরের লাইট বন্ধ, শুধু জানলা দিয়ে আসা চাঁদের আলোই তার মুখে পড়ছে। তার সামনে টেবিলে ছড়িয়ে আছে পুরনো ফাইল, কিছু ছবি আর একটা মেডিকেল রিপোর্ট। অনু চোখ স্থির, কিন্তু ভেতরে জ্বর চলছে। তার মাথায় বারবার বেশি উঠছে, বড় ভাইয়া, ছোটবেলার সেই রাত, লকেট, আর আজকের সেই ছেলে জায়ান। অনু নিজের মাথা ধরে ফেলে। আমি এতদিন সব ভুলেছিলাম। তার কণ্ঠে কষ্ট। ওই লোকটা আমার স্বামী। এই কথাটা বলতে তার বুক কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণে তার চোখ শক্ত হয়ে যায়। না, আমি দুর্বল হতে পারি না। সেই টেবিল থেকে একটা ছবি তুলে নেয়। ছবি জুবাইদা খানম, কিছু লোক আর কিছু অজানা নাম। অনুর চোখে ঘৃণা ফুটে ওঠে। আমার সবকিছু কেড়ে নিয়েছিলেন, আমার অতীত, আমার পরিবার। এবার আমি তোমার সবকিছু শেষ করব। ঠিক তখন ফোনে মেসেজ আসে, টার্গেট লোকেশন আপডেট, টুমোরো নাইট। অনু মেসেজ পড়ে ঠান্ডা হাসে। গুড। অন্যদিকে জায়ান তার বাসার বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস পানি, কিন্তু তার চোখ দূরে কোথাও। আজকের ঘটনা তার মাথা থেকে সরছে না। অনু, সে আস্তে করে বলে, তার চোখে কষ্ট জমে। তুমি এতদিন একা ছিলে, তার মনে পড়ে। ছোট্ট একটা মেয়ে তার হাত ধরে বলেছিল, বড় ভাইয়া আমায় ছেড়ে যেও না। জায়ান চোখ বন্ধ করে ফেলে। আমি চলে গিয়েছিলাম তার কণ্ঠের অপরাধ বোধে। ঠিক তখনই ফারহান আসে। কিরে, এত সিরিয়াস কেন? জায়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, ফারহান, যদি বলি আমি যার খোঁজ করেছিলাম তাকে পেয়ে গেছি। ফারহান অবাক। মানে? জায়ান ধীরে বলে, সে আমার অতীত, আমার সবকিছু। ফারহান বুঝতে পারে বিষয়টা গভীর। তাহলে এখন কি করবি? জায়ানের চোখে ধীরতা আসে। এইবার আমি তাকে একা ছাড়বো না। অন্যদিকে রাত 2টা। অনু কালো পোশাক পরে প্রস্তুত হচ্ছে। আজ নতুন মিশন। তার চোখে আর কোনো দ্বিধা নেই। জেরিন দরজায় দাঁড়িয়ে, তুমি কি নিশ্চিত? অনু ধীরে বলে, হ্যাঁ, এইবার কোনো ভুল হবে না। তার হাতে আবার সেই ছুরি, কিন্তু এইবার তার চোখ আগে থেকে বেশি অন্ধকার। লোকেশন একটা প্রাইভেট গেস্ট হাউস, চারপাশ নির্জন। অনু চুপচাপ ভিতরে ঢুকে পড়ে। তারপর টার্গেট একজন বড় ব্যবসায়ী, যার নাম জুবাইদার ফাইলও ছিল। অনু ধীরে ধীরে রুমের দরজা খোলে। লোকটা ভিতরে একা, পেছন ঘুরে আছে। অনু এগিয়ে যায়, ছুরি তোলে। ঠিক তখনই স্টপ, একটা কণ্ঠ। অনু থেমে যায়, ধীরে পেছনে তাকায়। জায়ান দাঁড়িয়ে আছে। অনুর চোখ বড় হয়ে যায়। আপনি আবারও? জায়ান সামনে এগিয়ে আসে। তুমি কি করছো জানো? অনুর চোখে রাগ জ্বলে ওঠে। এটা আমার কাজ, আপনি দূরে থাকুন। জায়ান তার হাত ধরে ফেলে। না, আমি তোমাকে এটা করতে দেব না। অনু ছটফট করে, ছাড়ুন। তাদের মধ্যে দস্তাদস্তি শুরু হয়। লোকটা শব্দ পেয়ে ঘুরে তাকায়। পরিস্থিতি খারাপ হয়ে যায়। অনু বুঝে যায় এইবারও মিশন ফেল। সে হঠাৎই জায়ানের হাত ঝাঁকিয়ে ছাড়িয়ে নেয়, আবার দৌড়ে বের হয়ে যায়। জায়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তার শ্বাস ভারী, তার চোখে রাগ আবার কষ্টেও। অনু, সে আসতে বলে, তোমার কি হয়ে গেছে? শেষ দৃশ্য, অনু অন্ধকারের রাস্তায় দৌড়াচ্ছে, তার চোখের জল, কিন্তু মুখে একটাই কথা, কেউ আমাকে থামাতে পারবে না।
গভীর রাত, চারপাশে কুয়াশা জমেছে, রাস্তার আলো যেন ঝাপসা হয়ে গেছে। অনু দৌড়াতে দৌড়াতে একসময় থেমে যায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হাতের ছুরিটা শক্ত করে ধরে আছে এখনো। ডেম ইট, সে রাগে দেওয়ালে ঘুষি মারে। আজ দ্বিতীয়বারও তার মিশন ফেল হয়েছে। আর দুইবারই একই মানুষ, তার চোখে আগুন জ্বলে ওঠে। কেন বারবার আমার সামনে আসছ? কিন্তু ঠিক পর মুহূর্তেই তার মাথায় ভেসে ওঠে জায়ানের মুখ আর তার কণ্ঠ। অনুর বুকটা হঠাৎ করে ধক করে উঠে। সে চোখ বন্ধ করে ফেলে। না না, আমি দুর্বল না। সে নিজের গলার লকেট শক্ত করে ধরে। আমার শুধু একটাই লক্ষ্য। অন্যদিকে জায়ান গাড়ি চালিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তার মাথায় এখনো রাগ আর দুশ্চিন্তা একসাথে। সে কি করছে? সে কোন মানুষকে মারতে যাচ্ছে? জায়ান স্টারিং শক্ত করে ধরে। তার মনে হচ্ছে সে যেন আবারও কাউকে মারতে যাচ্ছে, সে যেন আবারও কাউকে হারাতে যাচ্ছে। হঠাৎ সে ব্রেক কষে। তার চোখের ধীরতা, না, এইবার আমি তাকে থামাবো। পরের দিন সকাল, জেরিনের বাসায় চুপচাপ বসে আছে অনু। রাতের ক্লান্ত তার চোখে স্পষ্ট, কিন্তু তার মুখ এখনো ঠান্ডা, কোনো ইমোশন নেই। জেরিন কাছে এসে বসে। কি হয়েছে, তুমি ঠিক আছো? অনু ধীরে বলে, আমার কাজ কেউ বাধা দিচ্ছে। জায়ান। অনু তাকায় তার দিকে, চোখে অদ্ভুত ঝিলিক। হ্যাঁ। জেরিন চিন্তিত। তাহলে? অনু কিছুক্ষণ চুপ থেকে বলে, তাকে সরাতে হবে। জেরিন থমকে যায়। তুমি কি বলছো? অনু ঠান্ডা গলায় বলে, সে আমার পথের বাধা। কিন্তু এই কথা বলার সময় তার হাত হালকা কেঁপে ওঠে। জেরিন বুঝতে পারে অনু যা বলছে সেটা সে পুরোপুরি মানতে পারছে না। তুমি পারবে? অনু চোখ বন্ধ করে। তার মাথায় আবার সেই স্মৃতি, ছোট্ট জায়ানের হাত ধরা। তার চোখে পানি এসে যায়, কিন্তু সে দ্রুত মুছে ফেলে। আমাকে পারতে হবে। অন্যদিকে জায়ান তার অফিসে বসে আছে। তার সামনে কিছু রিপোর্ট। ফারহান এগিয়ে দেয়। এই লোকটা কাল যার কাছে গিয়েছিলাম। জায়ান ফাইল খুলে দেখে, তার চোখ বড় হয়ে যায়। এই লোকটা? ফারহান বলে, এরা সবাই একটা নেটওয়ার্কের অংশ। নারী পাচার, ব্ল্যাকমেল, অবৈধ ব্যবসা। জায়ানের চোখ আগুন জ্বলে ওঠে। মানে অনু যাদের টার্গেট করেছে? ফারহান মাথা নাড়ে। তারা খারাপ লোক? জায়ান চুপ হয়ে যায়। তার মাথা সবকিছু ক্লিয়ার হতে শুরু করে। তাহলে সে খুনি না, সে শাস্তি দিচ্ছে। তার বুক কেঁপে ওঠে, কিন্তু এইভাবে না। তার চোখে এখন নতুন দৃঢ়তা। আমি তাকে থামাবো, কিন্তু তার পাশে দাঁড়িয়ে। সন্ধ্যায় অনু আবারও প্রস্তুত হচ্ছে। আজ নতুন টার্গেট, আর আজ সে কোনো ভুল করবে না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে কেউ। অনু সতর্ক হয়ে যায়। ধীরে দরজা খোলে, দেখে জায়ান দাঁড়িয়ে। দুজনেই চুপ কয়েক সেকেন্ড। জায়ান ধীরে বলে, আজ আর কাউকে মারতে যাচ্ছ? অনু চোখ শক্ত হয়ে যায়। আপনি আমার জীবন নিয়ে এত আগ্রহ কেন? জায়ান সামনে এগিয়ে আসে। কারণ তুমি আমার জীবন। এই কথাটা শুনে অনু থেমে যায়। তার চোখ কপালে উঠে। প্লিজ এসব বলবেন না। জায়ান এবার একদম কাছে এসে দাঁড়ায়। তুমি যা করছো সেটা ভুল। অনু রেগে যায়। ভুল? যারা মেয়েদের জীবন নষ্ট করছে তাদের শাস্তি দেওয়া ভুল? জায়ান চুপ হয়ে যায়। অনুর চোখের জল। আমি যা করছি ঠিক করেছি। জায়ান ধীরে বলে, ঠিক, কিন্তু পদ্ধতি ভুল। দুজনেই চোখে চোখ পড়ে। একটা অদ্ভুত নীরবতা। শেষ দৃশ্য, দূরে একটা গাড়ি দাঁড়িয়ে। তার ভিতরে বসে আছে জুবাইদা খানমের লোক। সে ফোনে বলে, ম্যাডাম, মেয়েটা আর ওই ছেলেটা একসাথে। ফোনের ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠ, দুজনকে শেষ করে দাও। শেষের আগে শেষ নয়। রাতটা অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল, যেন পুরো পৃথিবী থেমে গেছে। শুধু সময়টা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর সেই সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে দুজন মানুষের জীবনের পথ। নিশা জানলার পাশে দাঁড়িয়েছিল। আকাশের চাঁদ নেই, কিন্তু তার চোখে যেন হাজারটা প্রশ্ন। সামনে যে রাস্তা সেটা সে চেনে না, কিন্তু তবুও সেটার পথ তাকিয়ে হাঁটতে হবে। পেছন থেকে আরিফ আস্তে করে বলল, তুমি এখনো জেগে আছো? নিশি ঘুরে তাকালো না, শুধু বলল, ঘুম আসছে না। কিছু কিছু সিদ্ধান্তই ঘুম কেড়ে নেয়। আরিফ একটু থেমে গেল। সে বুঝতে পারছিল আজকের রাতটা শুধু একটা রাত না, এটা তাদের জীবনের মোড় ঘোরানোর সময়। তুমি কি আমাকে দোষ দিচ্ছ? আরিফের গলায় কাঁপুনি ছিল। নিশি এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে জল নেই, কিন্তু সেই শূন্যতা আরো ভয়ঙ্কর। দোষ না, দোষ দেওয়া সহজ, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আর ভালোবাসার মানুষকে দোষ দিতে ইচ্ছে করে না। এই কথাটা শুনে আরিফের বুকটা হঠাৎই ভারী হয়ে গেল। তাহলে কেন তুমি দূরে সরে যাচ্ছ? নিশা একটু হাসলো। সে হাসিটা ছিল কষ্টে ভরা, কারণ কিছু ভালোবাসা কাছে থাকলেই নষ্ট হয়ে যায়, দূরে থাকলে অন্তত সুন্দর থাকে। কিছুক্ষণ কেউ কথা বলল না। হঠাৎ নিশা এগিয়ে এসে আরিফের সামনে দাঁড়ালো। তুমি কি জানো, আমি সবসময় একটাই স্বপ্ন দেখতাম। কি স্বপ্ন? আরিফ প্রশ্ন করলো। একটা ছোট্ট ঘর, জানলার পাশে আমরা দুজনই বসে থাকবো। তুমি কাজ করবে, আমি গল্প লিখবো, আর মাঝে মাঝে ঝগড়া করব। আরিফের চোখ ভিজে উঠলো। আমরা তো এখন সেটাই করতে পারি। নিশা মাথা নাড়ালো। না, আমরা পারবো না।
কারণ এখন আমাদের মাঝে শুধু ভালোবাসা নেই, আছে ভয়, সন্দেহ আর হাজারটা অপূর্ণতা। এই কথাগুলো যেন ছুরি হয়ে আরিফের হৃদয় বিচ্ছিল। আমি সব ঠিক করে দেব নিশা, আমি চেষ্টা করব। নিশা আস্তে করে তার হাত ধরলো। সবকিছু ঠিক করা যায় না আরিফ, কিছু কিছু জিনিস শুধু মেনে নিতে হয়। তারপর সে হাতটা ছেড়ে দিল। আমি কাল চলে যাচ্ছি। এই কথাটা শুনে আরিফ যেন স্থির হয়ে গেল। কোথায়? দূরে, খুব দূরে, যেখানে তোমার স্মৃতি থাকবে কিন্তু তুমি থাকবে না। আরিফ দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। তুমি এভাবে চলে যেতে পারো না। নিশা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। আমি যদি না যাই তাহলে আমরা দুজনই হারিয়ে যাব। আর আমি চাই না আমাদের গল্পটা কষ্টে শেষ হোক। আমি চাই এই একটা সুন্দর স্মৃতি হয়ে থাকুক। হাওয়া একটু জোরেই বইতে শুরু করলো। আরিফ বুঝতে পারছিল এটা সেই মুহূর্ত যেখানে সে চলে যাওয়ায় কিছু বদলে দিতে পারে, অথবা সবকিছু হারিয়ে ফেলতেও পারে। শেষবারের একটা প্রশ্ন। আরিফ বলল, করো, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? নিশা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা একসাথে থাকার জন্য না। এই কথাটা শুনে আরিফ আর কিছু বলতে পারলো না। রাতটা শেষ হয়ে আসছিল। আকাশে হালকা আলো ফুটে উঠছে। আকাশের হালকা আলো ফুটে উঠতে শুরু করেছে। নিশা দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সে একবার পেছনে তাকালো। আরিফ ঠিক সেইখানে দাঁড়ায়, ভাঙ্গা, নিস্তব্ধ, অসহায়। নিশা একটা ছোট হাসি দিল। আমাদের গল্পটা শেষ না আরিফ, এটা শুধু অন্যভাবে শুরু হচ্ছে। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আরিফ একা দাঁড়িয়ে রইল। বাহিরে সূর্য উঠেছে, কিন্তু তার ভেতরে যেন সবকিছু অন্ধকার হয়ে গেছে। ফিরে আসা না হারিয়ে যাওয়া। ভোরের আলো পুরো ঘরটাই ভরে দিয়েছে, কিন্তু আরিফের চোখের কোণে আলো নেই। সে এখনো দরজার সামনে দাঁড়িয়ে, যেখান দিয়ে নিশা কয়েক ঘন্টা আগে চলে গেছে। সময় কেটে যাচ্ছে, কিন্তু সেই যেন সেই মুহূর্তে আটকে আছে। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নিশা। আরিফের হাত কেঁপে উঠল। সে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, যেন বিশ্বাস করতে পারছে না। তারপর ধীরে ধীরে কলটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ আসলো না, শুধু হালকা নিঃশ্বাসের শব্দ। আরিফ, নিশির কণ্ঠটা কেন যেন দূর থেকে আসছে। তুমি তুমি কোথায়? আরিফ তাড়াহুড়ো করে বলল, আমি স্টেশনে। এই কথাটা শুনে আরিফের বুকটা ধুরপুক করতে লাগলো। তুমি দাঁড়াও, আমি আসছি। না, এসো না। নিশা দ্রুত বলল, কেন? তুমি তো, কারণ তুমি যদি আসো আমি আর যেতে পারবো না। এই একটা কথাই যেন সব থামিয়ে দিল। আরিফ চুপ হয়ে গেল। নিশা আবারও বলল, আমি অনেক ভেবেছি আমাদের নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, কিন্তু যতবার ভেবেছি ততবার বুঝেছি আমরা একসাথে থাকলে একে অপরকে কষ্ট দিব। আরিফ ধীরে বলল, তাহলে আমরা কি হেরে গেলাম? না। নিশা হালকা হেসে বলল, আমরা হেরে যাইনি, আমরা শুধু নিজেদের বাঁচানোর চেষ্টা করছি। কথাগুলো খুব শান্ত, কিন্তু ভিতরে তীব্রই যন্ত্রণা। শেষবারের একটা কথা বলো। আরিফ বলল, তুমি কি সত্যি চলে যেতে চাও? নিশি চুপ করে থাকলো কয়েক সেকেন্ড, তারপর বলল, যাওয়া আর প্রয়োজন এক জিনিস না আরিফ। আমি যেতে চাই না, কিন্তু আমাকে যেতে হচ্ছে। স্টেশনের মাইকে ঘোষণা ভেসে আসছে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। নিশা বলল, আমার ট্রেন চলে এসেছে। আরিফের গলা ভার হয়ে গেল। তুমি গেলে আমি কিভাবে থাকবো? নিশার চোখে জল চলে এলো, কিন্তু সে কণ্ঠটা শক্ত রাখলো। তুমি যেমনে আমাকে ছাড়া থাকতে শিখবে, আমিও শিখবো। হয়তো সময় লাগবে, কিন্তু আমরা পারবো। আর যদি না পারি, আরিফের কষ্টটা ভেঙে পড়ার মতোই। তাহলে একদিন আবারও দেখা হবে। তখন হয়তো আমরা অন্য মানুষ হয়ে যাব, আর হয়তো তখন আর কষ্ট লাগবে না। ঘোষণাটা আরো জোরে শোনা গেল। নিশা গভীর শ্বাস নিল। আমাকে এখন রাখতে হবে। আরিফ হঠাৎই বলল, নিশা, আমি তোমাকে ভালোবাসি। ওপাশ কিছুক্ষণ নিস্তব্ধ, তারপর খুব আস্তে, আমিও। কলটা কেটে গেল। আরিফ ফোনটা হাতে নিয়ে বসে পড়ল মেঝোতে। সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে এটা শেষ না। হয়তো গল্পটার অন্য কোথাও পথ চলছে। স্টেশন। নিশা ট্রেনে উঠে জানলার পাশে বসছে। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করছে। তার চোখ দিয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। সে ফোনটা শক্ত করে ধরে আছে, মনে মনে বলছে, তুমি যদি একবার এসে দাঁড়াতে, আমি হয়তো আর যেতেই পারতাম না। হঠাৎ ট্রেনটা একটু থামলো। বাইরে হালকা দৌড়ানোর শব্দ। নিশা জানলার দিকে তাকালো। দূরে কেউ দৌড়ে আসছে। তার হৃদয়ের স্পন্দ হঠাৎই বেড়ে গেল। এটা কি আরিফ? রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। রাস্তার বাতিগুলো আধো আলো পেলেছে। চারপাশে মানুষ নেই বললেই চলে। জায়ান আর অনু ধীরে ধীরে হাঁটছিল। আজকে এত চুপচাপ কেন? অনু জিজ্ঞেস করলো। জায়ান হালকা হাসলো। কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু অনুভব করতে হয়, কথা বলে নষ্ট করতে ইচ্ছে করে না। অনু কিছু বলল না, শুধু পাশে হাঁটতে থাকলো। হঠাৎ পেছনে একটা শব্দ। দুজনই একসাথে ঘুরে তাকালো। চারপাশে লোক অন্ধকার থেকে বেরিয়ে আসছে। মুখ দেখা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু চোখগুলো অস্বাভাবিক ঠান্ডা। মোবাইল, টাকা যা আছে দিয়ে দাও।
একজন এগিয়ে এসে বলল। অনু একটু পিছিয়ে গেল। জায়ান সামনে দাঁড়িয়ে পড়ল। কিছু নেই আমাদের কাছে। লোকটা হেসে উঠল। তাহলে খালি হাতে চলে যেতে হবে না, কিছু না কিছু নিয়ে যাব। পরিস্থিতি হঠাৎই ভারী হয়ে গেল। একজন লোক হঠাৎই অনুর দিকে এগিয়ে এলো। এই মেয়ে তো খারাপ না। এইবার জায়ান চোখ বদলে গেল। সে এক সেকেন্ড দেরি করলো না। ওর দিকে তাকাবে না, ওর দিকে তাকাবে না। সে লোকটা হাত ধরে টান দিয়ে দূরে সরিয়ে দিল। বাকি তিনজন একসাথে ঝাঁপিয়ে পড়ল। আকর্ষণ শুরু। জায়ান একাই লড়ছে চারজনের সাথে। ঘুষি, ধাক্কা, ধুলো সব একসাথেই। একজন পেছন থেকে তাকে ধরে ফেললো। আরেকজন সামনে থেকে মারতে এগিয়ে এলো। ঠিক তখন অনু, সে আর চুপ করে দাঁড়িয়ে থাকেনি। রাস্তার পাশ থেকে একটা কাঠের টুকরো তুলে নিল। সরাসরি সেই লোকটার হাতে আঘাত করলো। ওকে ছেড়ে দাও। লোকটা চিৎকার করে উঠল। জায়ান সুযোগ পেয়ে নিজেকে ছাড়িয়ে নিল। সে অনুর দিকে তাকালো, চোখে অবাক আর গর্ব একসাথেই। তুমি? আমি শুধু দাঁড়িয়ে থাকবো না। অনু দাঁতে দাঁত চেপে বলল। এবার দুজনই একসাথে দাঁড়িয়ে, পিঠে পিঠ মিলিয়ে। চারপাশে চারজন শত্রু। এক মুহূর্ত নিস্তব্ধ। তারপর আবারও আক্রমণ। কিন্তু এইবার তারা একা না, তারা একসাথে। কিছুক্ষণ পর লোকগুলো ধীরে ধীরে পিছিয়ে গেল। চল এখান থেকে, একজন বলল। তারা অন্ধকারে মিলিয়ে গেল। নিস্তব্ধতা ফিরে এলো। অনু হাঁপাচ্ছে। জায়ানের কপালে হালকা রক্ত। তুমি ঠিক আছো? অনু এগিয়ে এলো। জায়ান হেসে বলল, তুমি না থাকলে হয়তোই না, তুমি না থাকলে হতো না। অনু হালকা রেগে বলল, তুমি ভাবো আমি শুধু দেখবো? জায়ান তার দিকে তাকিয়ে রইল। আজ তুমি আমাকে বাঁচিয়েছো। অনু চুপ। হঠাৎই দূর থেকে একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠলো। তারা দুজনই তাকালো। গাড়িটা ধীরে ধীরে এগিয়ে আসছে। গাড়ি থামলো তাদের সামনে। দরজা খুললো। ভেতর থেকে একজন নামলো। জায়ানের চোখ বড় হয়ে গেল। তুমি? লোকটা হেসে বলল, অনেকদিন পর দেখা জায়ান। অনু অবাক হয়ে তাকালো। তুমি ওকে চেনো? জায়ানের মুখটা শক্ত হয়ে গেল। এটা শুধু একটা আক্রমণ ছিল না। সে ধীরে বলল, এটা শুরু। লোকটা সামনে এগিয়ে এলো। তার চোখে অদ্ভুত হাসি। গেমটা এখন শুরু হলো। এই আক্রমণটা কোনো রিমাইন্ড ঘটনাই ছিল না। টার্গেট ছিল জায়ান। আর সবচেয়ে ভয়ঙ্কর, গাড়ির হেডলাইটে রাস্তা সাদা হয়ে গিয়েছে। জায়ান দাঁড়িয়ে, চোখে স্থির, শ্বাস ভারী। অনু পাশে, কিন্তু সে বুঝতে পারছে এই মুহূর্তে জায়ান শুধু বর্তমানই দেখছে না, সে অতীত দেখছে। গাড়ি থেকে নামা ছেলেটা ধীরে ধীরে এগিয়ে গেল। তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেই হাসির উষ্ণতা নেই, আছে ঠান্ডা হিসাব। চেননই নাকি? সে বলল। জায়ানের কণ্ঠ নিচু, কঠিন। রুদ্র। অনু থমকে গেল। নামটা যেন বাতাসের একটা অদৃশ্য ছাপ তৈরি করলো। কে সে? অনু পিস পিস করে জিজ্ঞাসা করলো। জায়ান চোখ না সরিয়ে বলল, আমার পুরনো ভুল। রুদ্র হেসে উঠল। আমি তো ভাবতাম আমি তোমার সবচেয়ে বড় শত্রু। কিছু সেকেন্ড নীরবতা। তারপর রুদ্র হাততালি দিল। অন্ধকার থেকে আবারও দুইজন লোক বেরিয়ে এলো। আজকেরটা ছিল শুধু ট্রেলার। রুদ্র বলল, পুরো সিনেমা এখনো বাকি। অনু এবার সামনে এগিয়ে এলো। তুমি কি চাও? রুদ্র তার দিকে তাকালো। চোখে এক ঝলক কৌতূহল। তুমি অনু, তাই না? সে ধীরে বলল, শুনেছি তুমি ওকে বদলে দিয়েছ। জায়ান হঠাৎই কড়া গলায় বলল, ওর নাম মুখে আনবি না। রুদ্র একটু থামলো, তারপরই হাসলো। দেখেছ, এখনো আগের মতোই আগুন। সে কাছে এসে দাঁড়ালো। কিন্তু আগুন একদিনে সব পুড়িয়ে দেয়, জায়ান নিজেরটাও। অনু এবার আর চুপ থাকলো না। সে জায়ানের সামনে এসে দাঁড়ালো। তুমি যদি কিছু বলার থাকে সরাসরি বলো, ঘুরিয়ে পেঁচিও না। রুদ্র কিছুক্ষণ চুপ করে অনুর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, সরাসরি বলছি। সে ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট চেন বের করলো। চেনটা দেখে জায়ানের চোখ বদলে গেল। এটা তুমি কোথায় পেলে? তার গলায় স্পষ্ট কাঁপন। অনু অবাক হয়ে তাকালো। এইটা কি? জায়ান ধীরে বলল, এটা আমার বোনের। রুদ্র ঠোঁটে বাঁকা হাসি উঠল। ঠিকই ধরেছ। বাতাস হঠাৎই ভারী হয়ে গেল। মনে আছে? রুদ্র ধীরেই বলল, সেই রাতটা যেদিন তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলে। জায়ান মুঠো শক্ত হয়ে গেল। চুপ কর। না, আর চুপ থাকবো না। রুদ্র এগিয়ে এলো। কারণ সেই রাতে সব শুরু হয়েছিল। অনু বুঝতে পারছে এটা শুধু ঝামেলা না, এটা একটা অমীমাংসিত অতীত। রুদ্র বলল, তুমি ভাবছ তুমি পালিয়ে গেছ, সব শেষ। সে মাথা নাড়ালো। না জায়ান, কিছু গল্প শেষ হয় না, তা ফিরে আসে। জায়ান এবার এক পা সামনে এগিয়ে এলো। তুমি কি চাও? রুদ্র থেমে গেল। তার চোখে হঠাৎই অদ্ভুত ঠান্ডা দৃষ্টি। আমি চাই তুমি যেটা হারিয়েছো সেটা বুঝতে পারো। সে অনুর দিকে তাকালো। এবার আমি তোমার সবকিছু নিয়ে নেব। এই কথাটা শেষ হতেই জায়ান হঠাৎই ঝাঁপিয়ে পড়লো রুদ্রের দিকে। দুজনই মাটিতে পড়ে গেল। আবারও শুরু হলো লড়াই। অনু চিৎকার করে উঠল, জায়ান থামো। কিন্তু এখন আর থামার সময় নেই। রুদ্রে হাসছে, এমনকি লড়াইয়ের মাঝেও। এই রাগটা তো আমি দেখতে চেয়েছিলাম। হঠাৎ একটা শব্দ, ক্লিক। সবকিছু থেমে গেল। রুদ্র একটা লোক বন্দুক তুলেছে, সোজা তার দিকে, অনুর দিকে।
সোজা তাক করলো অনুর দিকে। অনুর চোখ বড় হয়ে গেল, জায়ান জমে গেল। 1 ইঞ্চি নড়লেই লোকটা বলল ও বাঁচবে না। নিস্তব্ধতা, শুধু হৃৎপিণ্ড শব্দ। রুদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জায়ান কাছে এসে পিস করে বলে, যুদ্ধটা শুধু শুরু হয়েছে। তারপর সে পেছে সরে গেল। আজ না, আজ শুধু মনে করিয়ে দিলাম। গাড়িতে উঠে বসার আগেই সে শেষবার বলল, পরের বার কেউ বাঁচবে না। গাড়ি চলে গেল। অনু দাঁড়িয়ে কাঁপছে, কিন্তু ভাঙিনি। জায়ান তার দিকে এগিয়ে এলো। তুমি ঠিক আছো? অনু ধীরে মাথা নাড়ালো। তুমি? জায়ান কিছু বলল না, শুধু তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঠান্ডা কণ্ঠে একটা প্রতিজ্ঞা, এবার আমি কিছুতেই তোমাকে হারাতে দেব না। কিন্তু দূরে কোথাও অন্ধকারে আরেকটা ঝড় তৈরি হচ্ছে। রাতটা অস্বাভাবিকভাবে শান্ত, কিন্তু সেই শান্তির মাঝে লুকিয়ে ছিল ঝড়ের আগমন বার্তা। জায়ান আর অনু একটা পুরনো পরিত্যক্ত গুদামের ভিতরে লুকিয়ে আছে। বাহিরে শত্রুদের পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। চারপাশে অন্ধকার, শুধু ভাঙ্গা জানলা দিয়ে চাঁদের আলোয় ঢুকে পড়েছে। অনু ধীরে ধীরে পিস করে বলে, ওরা আমাদের টার্গেট করে ফেলেছে। জায়ান ঠান্ডা গলায় বলল, না, শুধু টার্গেট না, কেউ আমাদের লোকেশন দিয়েছে। অনু থেমে গেল, মানে আমাদের ভেতরে কেউ? জায়ান চুপ করে রইল, তার চোখে একটা ভয়ঙ্কর উপলব্ধি। ঠিক তখনই ধম, গুদামের দরজা ভেঙে ঢুকে পড়ল কয়েকজন অস্ত্রধারী লোক। চোখে কালো চশমা, হাতে বন্দুক। রান! জায়ান অনুর হাত ধরে দৌড় দিল। দুজনেই ভাঙ্গা কাঠ আর লোহার ফ্রেমের ভেতরে দিয়ে ছুটতে লাগলো। গুলির শব্দে পুরো জায়গাটাই কেঁপে উঠল। টুম টুম টুম। একটা গুলি খুব কাছ দিয়ে অনুর পাশ ঘেঁষে চলে গেল। জায়ান, আমি পারছি না, হাঁপাতে বলল অনু। জায়ান থামলো না। তুই পারবি, আমি আছি তো। তারা একটা সংকীর্ণ করিডোরে ঢুকে পড়ল। সামনে একটাই পথ, ছাদের ওঠার সিঁড়ি। ওপরে উঠতে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ, স্টপ রাইট দেয়ার। দুজনই থেমে গেল। চাঁদের আলো দাঁড়িয়ে আছে একজন, আরিফ। অনুর চোখে বিস্ফোরিত। আরিফ, তুই এখানে? জায়ানের চোখ শক্ত হয়ে গেল। আমি জানতাম বিশ্বাসঘাতকতা তুই। আরিফ ধীরে ধীরে এগিয়ে এলো, ঠোঁটে হালকা হাসি। বুদ্ধি তো কম না তোর, জায়ান। কিন্তু একটু দেরি হয়ে গেল। অনু কাপা গলায় বলল, কেন আরিফ? আমরা তো তোমাকে নিজের মতোই বিশ্বাস করতাম। আরিফের চোখে এক ঝলক অন্ধকার নেমে এলো। বিশ্বাস? এই দুনিয়ায় বিশ্বাস বলে কিচ্ছু নেই অনু, শুধু পাওয়ার আছে। আর আমি শুধু সেই পাওয়ারটার চাই। জায়ান সামনে এগিয়ে এলো। তুই নিজের বন্ধুদের বিক্রি করে দিয়েছিস পাওয়ার জন্য? বন্ধু? আরিফ হেসে উঠল। তোরা আমার জন্য শুধু একটা স্টেপ ছিলি, এখন আমি অনেক বড় গেম খেলেছি। হঠাৎ সে বন্দুক তুলে ধরলো, সোজা অনুর দিকে। বাট ইউর দ্য উইকেট স্লিং। জায়ান ঝাঁপিয়ে পড়ল। ধম, গুলির শব্দ। এক মুহূর্তের জন্যই থেমে গেল। অনু চোখ বন্ধ করে ফেলছিল, কিন্তু গুলি তার গায়ে লাগেনি। চোখ খুলে দেখে জায়ান তার সামনে দাঁড়িয়ে, তার কাঁধে গুলি লেগেছে। জায়ান! অনু চিৎকার করে ওঠে। জায়ান দাঁতে দাঁত চেপে বলল, আমি বলেছিলাম না তোমার কিচ্ছু হতে দেব না। রক্ত গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে অনুর ভিতরে কিছু একটা ভেঙে গেল। তার চোখের ভিতর সেই নরম মেয়েটা আর নেই। এবার সেইখানে জ্বলে উঠল আগুন। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ইগো এক ঝাটকায় মাটিতে পড়ে থাকা লোহার রড তুলে নিল। রডটা তুলে নিল। আরিফ আবারও গুলি করতে যাবে, তার আগে ধম। অনু ঝাঁপিয়ে পড়ে সরাসরি আঘাত করলো। আরিফ পিছিয়ে গেল, বন্দুক হাত থেকে পড়ে গেল। জায়ান অবাক হয়ে তাকিয়ে আছে। অনুর এই রূপ সে কখনো দেখেনি। অনু চিৎকার করে বলল, তুই আমাদের ব্যবহার করেছিস, এখন হিসাব দে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। অবশেষে অনু আরিফকে মাটিতে ফেলে দিল। সে হাঁপাতে বলল, শেষ করে দিব তোকে। কিন্তু ঠিক তখনই আরিফ হেসে উঠল। লেট, অলরেডি টু লেট। সে একটা ছোট ডিভাইস বের করলো। দিস উইল প্লিজ ইজ গোয়িং টু এক্সপ্লোড। জায়ান চমকে উঠল। হোয়াট? আরিফের ঠোঁটে পাগলের মতো হাসি। ইফ আই গো ডাউন, ইউ বোথ গো ডাউন উইথ মি। টিক টিক টিক। ডিভাইসের টাইমটা শুরু হয়ে গেছে। 30 সেকেন্ড। অনু তাকালো জায়ানের দিকে। জায়ান কষ্ট করে বলল, রান, এখনই। অনু মাথা নাড়ালো। না, এবার একসাথেই বাঁচবো, না হলে একসাথেই শেষ হবো। জায়ান একটু হেসে ফেললো। তুই সত্যি পাগল? অনু তার হাত শক্ত করে ধরলো। হ্যাঁ, তোর জন্যই। বাইরে বিস্ফোরণের শব্দ শুরু হয়ে গেল। তারা দৌড় দিল ছাদের প্রান্তের দিকে। শেষ মুহূর্তে জায়ান বলল, ট্রাস্ট মি। তারা একসাথে লাফ দিল। আর ঠিক তখনই বোম। পুরো গুদামটা আগুনে ভেঙে পড়ল। সবকিছু শেষ হয়ে গিয়েছে, অন্তত তাই মনে হচ্ছিল। চারিদিকে শুধু আগুন, ধোঁয়া আর ভাঙ্গা কনস্ট্রাকশনের দুব্র। গুদামটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কয়েক মিনিট পর একটা ধ্বংসস্তূপের নিচে হালকা নাড়াচাড়া। ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো। জায়ান। সে কষ্ট করে নিজেকে টেনে বের করলো। শরীরের প্রতিটা জায়গায় ব্যথায় জ্বলছে। কাঁধে গুলির ক্ষত থেকে এখনো রক্ত পড়ছে। তার চোখে শুধু একটাই প্রশ্ন, অনু। সে পাগলের মতোই চারপাশ খুঁজতেই লাগলো। অনু। তার গলা চিৎকারের ধোঁয়া ভেতরে হারিয়ে গেল। ঠিক তখনই একটু দূরে একটা খনি কণ্ঠ, জায়ান। জায়ান থেমে গেল।
সে দৌড়ে গেল সেই দিকে। ভাঙ্গা দেওয়ালের নিচে চাপা পড়ে আছে অনু, তার মুখে ধোয়া, কপাল কাটা, নিঃশ্বাস ভারী। অনু, তুই ঠিক আছিস? অনু দুর্বল হাসি দিল। মরিনি এখনো। জায়ান তাড়াতাড়ি পাথরগুলো সরাতে লাগলো। অনু কষ্ট করে বলল, তুই ঠিক আছিস তো? জায়ান থেমে তার দিকে তাকালো। তুই থাকলে আমিও ঠিক আছি। অবশেষে সে অনুকে বের করে আনলো। অনু উঠে বসতে ব্যথায় কুকরি গেল। উফ, মনে হচ্ছে শরীরটা আর নিজের নেই। জায়ান তার হাত ধরে বলল, চুপ, কথা বলিস না। তাদের চোখে চোখ পড়ল। এই মুহূর্তে যুদ্ধ নেই, ভয় নেই, শুধু দুজন মানুষ যারা একে অপরকে হারাতে ভয় পায়। অনু ধীরে বলল, আজ যদি শেষ হয়ে যেত? জায়ান হালকা হেসে বলল, তাহলে একসাথে শেষ হতাম। অনু তার হাতটা আরো শক্ত করে ধরল, কিন্তু শান্তি বেশিক্ষণ টিকলো না। হঠাৎ টুপ 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 কারো পায়ের শব্দ। জায়ানের চোখে সতর্ক হয়ে উঠল। জায়ানের চোখ সতর্ক হয়ে উঠল। কেউ আসছে। ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে এলো একটা ছায়া। কালো কোট, ঠান্ডা চোখ, একজন অচেনা মানুষ। সে ধীরে ধীরে তালি দিল। ইম্পসিবল, খুবই ইম্পসিবল। জায়ান দাঁড়িয়ে গেল অনুর সামনে ঢাল হয়ে। কে তুমি? লোকটা হালকা হাসলো। আমি তোমাদের নতুন সদস্য। অনু ব্রু কুচকে বলল, মানে? লোকটা এগিয়ে এলো। আরিফ ছিল শুধু একটা প্রধা। তোমরা ভেবেছো গেম শেষ? না, আসল গেম তো এখনই শুরু। জায়ানের চোখে সরু হয়ে গেল। হোয়াট ডু ইউ ওয়েন্ট? লোকটা থামলো, তার চোখে সরাসরি অনুর দিকে। ওকে, এক মুহূর্তের বাতাস জমে গেল। অনু শুধু একটা মেয়ে না, ও একটা কি? অনু হতবিম্ব। কি বলছো তুমি? লোকটা পকেট থেকে একটা ফাইল বের করলো। সে সেটা মাটিতে ছুঁড়ে দিল। রাইট ইট। জায়ান ফাইলটা তুলে নিল। খুলতেই তার চোখে বিস্ফোরিত। অনু কাপা গলায় বলল, কি আছে এখানে? জায়ান ধীরে ধীরে বলল, তোর অতীত সবকিছু মিথ্যা ছিল অনু। অনুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মানে? লোকটা ঠান্ডা গলায় বলল, তুমি অনু না, তুমি প্রজেক্ট A17। বজ্রপাতের মতোই নেমে এলো সত্যিটা। অনুর চোখে পানি চলে এলো। না, এটা মিথ্যে। লোকটা হেসে বলল, তোমার স্মৃতি, তোমার পরিবার সব বানানো। জায়ান চিৎকার করে উঠল, স্টপ ইট। লোকটা শান্ত। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে সত্যিটা জানো। নীরবতা। অনু ধীরে ধীরে পেছনে গেল। তার চোখে ভয়, ভাঙ্গন। তাহলে আমি কে? জায়ান এগিয়ে এলো। তুই যে হোস, আমার কাছে তুই শুধু অনু। অনুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। এই প্রথমবার ভালোবাসার সত্যি একে অপরের বিরুদ্ধে লড়লো। লোকটা ঘাবড়ে গেল। টাইমস আপ। হঠাৎ চারপাশে আরো কয়েকজন লোক ঘিরে ফেললো। টেক হিয়ার। জায়ান চিৎকার করলো, নো। সে লড়াই শুরু করলো, কিন্তু আহত শরীরে আর পারলো না। দুজন লোক অনুকে ধরে ফেললো। অনু চিৎকার করে বলল, জায়ান। জায়ান মাটিতে লুটিয়ে পড়ছে, তবুও হাত বাড়িয়ে বলল, I will come for you, no matter what. অনুর চোখে জল। আমি অপেক্ষা করব। লোকটা যেতে যেতে বলল, ট্রাস্ট ইউর বেস্ট জায়ান, বাট দিস টাইম ইউ আর অলরেডি টু লেট। ধোয়ার মধ্যে হারিয়ে গেল তারা। জায়ান একা পড়ে রইল ধ্বংসপ্তের মাঝে। তার চোখে আগুন। আমি তোকে ফিরে আনবো অনু, যেই হোক তুই, তুই আমারই। রাতটা আর আগের মতো নেই। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটা জায়ান এখন আর শুধু একজন প্রেমিক না, সে এখন ঝড়। তার চোখে একটাই আগুন, প্রতিশোধ। জায়ান ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা ফাইলটা তুলে নিল। প্রজেক্ট A17। সে দাঁতে দাঁত চেপে বলল, যে যাই হোক, যেখানেই থাকুক, আমি সব শেষ করে দিব। তার হাত কাঁপছে না, তার চোখে আর কোনো দ্বিধা নেই। একটা অন্ধকার রুম, কম্পিউটার স্ক্রিনে একের পর এক ডাটায় ফ্লাশ করছে। জায়ান দ্রুত টাইপ করছে, হিডেন নেটওয়ার্ক। তোমরা যতই লুকাও, আমি খুঁজে বের করব। সে আরিফের ফোন থেকে পাওয়া একটা চিপ ঢুকালো। ফোনের স্ক্রিনে ভেসে উঠলো, সেক্টর 9 ব্ল্যাক ফ্যাক্টরি। জায়ানের ঠোঁটে হালকা হাসি। সে জ্যাকেটটা তুলে নিল। তার চোখে এখন একটাই লক্ষ্য, অনুকে ফিরিয়ে আনা। অন্যদিকে অনু একটা ঠান্ডা সাদা রুম, চারপাশে অদ্ভুত মেশিন। অনু একটা চেয়ারেই বাঁধা, তার চোখ আধ খোলা, মাথা ভারী। হোয়ার এম আই? একজন বিজ্ঞানী এগিয়ে এলো। ওয়েলকাম ব্যাক A17। অনু মাথা নাড়ালো। না, আমি অনু। হঠাৎই এক ঝাটকা, একটা ডিভাইস তার মাথায় সংযোগ করা হলো। স্ক্রিনের আলো জ্বলে উঠলো। মেমোরি রেজিস্ট্রেশন স্টার্ট। স্মৃতির বিস্ফোরণ। অনু চোখ বড় হয়ে গেল। একটার পর একটা দৃশ্য। ছোট্ট একটা ল্যাব, সাদা কোট পরা মানুষ, কাচের ভেতরে ছোট্ট একটা মেয়ে। সেই মেয়েটা সে নিজেই। নো, এটা সত্যি না। কিন্তু স্মৃতি থামছে না। ইনজেকশন, ট্রেনিং, অস্ত্র চালানো, ঠান্ডা মুখে মানুষকে হারানো। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। আমি এসব করছি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শেষে একটাই দৃশ্য, একজন মানুষ, কালো কোট, ঠান্ডা চোখ। ইউ আর নট হিউম্যান, ইউ আর মাই ক্রেডিশন। অনু চিৎকার করে উঠল, নো। বিলেনের পরিচয়। দরজা খুলে ধীরে ধীরে ঢুকলো সেই মানুষটা।
কালো কোট, ঠান্ডা হাসি। ফাইনালি তুমি সব মনে করতে পারছো A17? অনু তাকিয়ে রইলো, তার চোখে ভয় আর রাগ একসাথেই। তুমি কে? লোকটা থামলো। আমি তোমার সিস্টার। একটু ঝুঁকে বলল, ডাক্তার রায়হান কসিম। অনু কাপা গলায় বলল, তুমি আমার জীবন নষ্ট করছো। ডাক্তার রায়হান শান্ত। না, আমি তোমাকে তৈরি করছি। তুমি একটা অস্ত্র, একটা পারফেক্ট ওয়েপন। অনু মাথা নাড়লো। আমি মানুষ, আমার অনুভূতি আছে, ফিলিংস আর উইকনেস। ঠান্ডা গলায় বলল সে। হঠাৎই অনুর মাথায় একটা ছবি ভেসে উঠল, জায়ান। তার হাসি, তার কণ্ঠ। তুই যেই হোস, আমার কাছে তুই শুধু অনু। অনুর চোখ ভিজে গেল। না, আমি শুধু একটা প্রজেক্ট না, আমি অনু। ডাক্তার রায়হান হেসে বলল, তাহলে প্রমাণ করো। সে একটা বোতাম চাপলো, স্ক্রিনে বেশি উঠল জায়ানের লাইভ লোকেশন, কিল হিম। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। হোয়াট? যদি তুমি সত্যি মানুষ হও তাহলে প্রমাণ করো। তুমি তোমার সবচেয়ে বড় দুর্বলতাকে শেষ করতে পারো। অনুর হাত কাঁপছে, চোখে জল। আমি পারবো না। ডাক্তার রায়হান ঠান্ডা। দেন ইউর জাস্ট এ ফিল্ড এক্সপেরিমেন্ট। অন্যদিকে জ্বর আসছে। ব্ল্যাক ফ্যাক্টরির বাইরে দাঁড়িয়ে আছে জায়ান, তার সামনে বিশাল গেট। সে ধীরে বলল, আই এম কামিং অনু। তার চোখে এখন মৃত্যুর ভয় নেই, শুধু ভালোবাসা আর প্রতিশোধ। রাতের আকাশে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক যেন প্রকৃতিও বুঝতেই পারছে আজ কিছু একটা শেষ হতে চলছে। ব্ল্যাক ফ্যাক্টরি বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছে জায়ান। তার শরীর এখন আহত, কাঁধে ব্যান্ডেজ, মুখে ক্লান্তি, কিন্তু চোখে আগুন। সে ধীরে বলল, আজ কেউ আমাকে থামাতে পারবে না। গেটের সামনে গার্ডরা দাঁড়িয়ে। স্টপ, আইডেন্টিফাই ইউরসেলফ। জায়ান কোনো উত্তর দিল না। সে ধীরে সামনে এগোলো। টার্গেট টিফিল। ধম। গেটের পাশে কন্ট্রোল প্যানেল বিস্ফোরণ হয়ে গেল। অ্যালার্ম বেজে উঠল। এরপর শুরু হলো একজন বানাম পুরো সেনা। গুলির শব্দে কেঁপে উঠল পুরো জায়গা। জায়ান একটার পর একটা গার্ডকে এড়িয়ে লড়াই করতে এগোতে লাগলো। তার প্রতিটা মুভ রাগের ভার, প্রতিটা আঘাত ভালোবাসার জন্য। অনু, আমি আসছি। অনুর ভেতরে যুদ্ধ। অন্যদিকে একটা কন্ট্রোল রুমে দাঁড়িয়ে আছে অনু। তার সামনের স্ক্রিনে লাইভ দেখাচ্ছে জায়ান এগিয়ে আসছে, তার চোখে দীপদা। একদিকে তার অতীত, তার সত্য, অন্যদিকে তার অনুভূতি, তার ভালোবাসা। ডাক্তার রায়হান শান্ত গলায় বলল, হি কামিং ফর ইউ। অনু চুপ। কিল হিম, অথবা সে তোমাকে ধ্বংস করবে। অনু চোখে জল। সে কখনো আমাকে ধ্বংস করবে না। দ্যাটস ইউর উইকনেস। ভিতরে ভাঙা। অনু নিজের মাথা চেপে ধরলো। তার মাথার ভেতরে দুইটাই কণ্ঠ, ইউ আর A17, তুই শুধু অনু। সে হাঁটু গেড়ে বসে পড়লো। আমি কে? আমি আসলেই কে? তার চোখ আবারও সেই মুহূর্তেই বেশি উঠল। জায়ান বলছে, ট্রাস্ট মি। অনু ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এইবার সিদ্ধান্ত। আমি অনু, আমি নিজের পথ নিজে ঠিক করব। জায়ান অবশ্যই কন্ট্রোল রুমের দরজার সামনে পৌঁছে গেল। সে দরজা ভেঙে ঢুকে পড়ল। একটা বোম মারাতে দরজা ভেঙে পড়ল। ধোয়ার ভেতরে দুজনের চোখে চোখ পড়ল। জায়ান, অনু। এক মুহূর্তের জন্যই সব থেমে গেল। অনু আর জায়ান। কিন্তু সেই শান্তি ভাঙ্গন। শর্ট হিম। ডাক্তার রায়হান অনুর হাতে একটা বন্দুক তুলে দেওয়া হলো। সে কাঁপতে কাঁপতে বন্দুক তুললো সোজা জায়ানের দিকে। সময় থেমে গেল। জায়ান থামলো না। সে ধীরে সামনে এগিয়ে এলো। তুই যদি আমাকে মারতে চাস মার। অনুর চোখ ভিজে যায়। জায়ান থামলো না। তুই নিজের সিদ্ধান্ত নে। তার চোখে ভয় নেই, শুধু বিশ্বাস। আমি তোকে বিশ্বাস করি অনু। ট্রিগার। অনু আঙ্গুল কাঁপছে। ডাক্তার রায়হান চিৎকার করলো, ডু ইট। ধাম, গুলির শব্দ। এক মুহূর্তের জন্যই সবকিছু থেমে গেল। ডাক্তার রায়হানের চোখে বিস্ফোরিত। তার বুক থেকে রক্ত বের হচ্ছে। সে ধীরে নিচে পড়ে গেল। ইম্পসিবল। অনু কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার হাতে বন্দুক। সে কাঁদতে কাঁদতে বলল, আমি অস্ত্র না, আমি মানুষ। জায়ান ধীরে ধীরে এগিয়ে এসে অনুর সামনে দাঁড়ালো। সে তার হাতটা ধরে বলল, তুই আমার অনুই। অনু ভেঙে পড়ে তার বুকে মাথা রাখলো। আমি ভেবেছিলাম আমি তোকে হারিয়ে ফেলবো। নেভার। হঠাৎ মাটিতে পড়ে থাকা ডাক্তার রায়হান হালকা নড়ল। তার ঠোঁটে রক্তাক্ত হাসি। গেম নেভার ইন্ডস। সে একটা বোতাম চাপলো। একটা ইমার্জেন্সি সিগন্যাল বেজে উঠলো। 60 সেকেন্ড। জায়ান আর অনু একে অপরের দিকে তাকালো। এগিন। অনু। জায়ান হেসে বলল, টুগেদার অলওয়েজ। তারা দৌড়ে বের হয়ে গেল। বোম। পুরো ব্ল্যাক ফ্যাক্টরি আগুনে ধ্বংস হয়ে গেল। ভোরের আলো। দূরে দাঁড়িয়ে আছে দুইটা ছায়া, জায়ান আর অনু। ক্লান্ত, আহত, কিন্তু বেঁচে আছে। অনু ধীরে বলল, এবার সব শেষ, তাই তো? জায়ান আকাশের দিকে তাকিয়ে বলল, হয়তো, অথবা এটা শুধু শুরু। অনু তার হাতটা ধরলো। যাই হোক, আমরা একসাথে আছি। জায়ান হেসে বলল, এটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম গাইজ। গল্পটি এইখানে সমাপ্তি হয়ে গেল। তো জানি না সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই মতামত জানাতে ভুলবেন না।
আর আপনারা তো অনেকেই বলতেছেন ভাই গল্পটা কি থেকে কি হয়ে গেল। ভাই গল্পটা যেভাবে লেখা ছিল ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এখন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো গল্পতে আবারও দেখা হচ্ছে।